আম্মা, তোমার জামাই রোজ রাতে আমায় খুব ব্যথা দেয়। নিজের সদ্য বিবাহিত স্ত্রীর মুখে এমন একটা কথা শুনে যেন আকাশ থেকে পতিত হলাম আমি। এটা কি বলছে শ্রেষ্ঠা? নিজের মাকে এইগুলো কথা কেউ বলে নাকি? মানুষ বোকা হয় তাই বলে এতটা বোকা? শ্রেষ্ঠার সমস্ত বিষয় যেন আমার কল্পনার বাইরে। বয়সটা নেহাতে খুব একটা কম নয়, বেশ পেরিয়েছে, কিন্তু ওর চেহারার ব্যবহার দেখে সেটা বোঝার উপায় নেই। শ্রেষ্ঠার সাথে বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ। একটা বাসা বাড়িতে ওকে নিয়ে আমি থাকি। আমার নাম সৌহার্দ্য। মাকে হারিয়েছি 1 বছর আগেই। আপন বলতে বাবা আর একটা ছোট ভাই আছে। ওরা অবশ্য শহরের বাইরে থাকে। আমি শ্রেষ্ঠার হাত থেকে ফোনটা কেড়ে নিলাম। পাগল হয়েছো নাকি তুমি? এগুলো কি বলছো মাকে? কেন, কি বলছি? যা সত্যি তাই বলছি। তুমি কি কিছু বোঝো না? মানে এত ন্যাকামি আসে কোত্থেকে তোমার? কি, আপনি আমায় ন্যাকা বললেন? কথায় আছে না, বোকারা রেগে গেলে ভয়ঙ্কর রূপ ধারণ করে। আমার বউয়ের হয়েছে সেই অবস্থা। কেন, বলে কিছু বললাম বলছি? অবশ্যই ভুল বলেছেন। দেখো শ্রেষ্ঠা, তুমি তো জানো আমরা সম্পর্কে স্বামী স্ত্রী হই। আমাদের ভেতরে যাই হোক না কেন, বিশেষ করে রাতে, সেগুলো একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। বা আমাকে কেন বলছো এসব? বাহ, আপনি আমাকে ব্যথা দিবেন আর আমি কাউকে বলবো না? শ্রেষ্ঠাকে কি করে বোঝাই যে ও যেটা করছে, যেটা বলছে, সেটা চূড়ান্ত মূর্খামি ছাড়া কিচ্ছু নয়। কিন্তু সে বুঝবার পাত্রী নয়। খুব ভালো করেই জানি আমি এটা। ওকে অন্যভাবে শান্ত করতে হবে। আচ্ছা ঠিক আছে, আর ব্যথা দেবো না, কথা দিলাম। অনেক 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 চকলেট দেবো তোমাকে। তুমি যা খেতে চাও সব কিনে আনবো। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। তুমি না চাইলে আমি তোমাকে ছোবো না। শুধু নেক্সট টাইম এই ধরনের উল্টোপাল্টা কথা কার সাথে বলবে না, ওকে? না, বলবো না, তবে চকলেট আনতে হবে কিন্তু। হ্যাঁ বাবা, আনবো। শ্রেষ্ঠাকে কোনো মতে বুঝিয়ে নিজের অফিসে চলে গেলাম। যতই শিশুর হোক না কেন, রান্নাটা মোটামুটি ভালোই করতে পারে শ্রেষ্ঠা। যদিও আমাকে প্রচুর সাহায্য করতে হয়। সকাল সকাল রান্নাটা সেরে রেখেছি, তাই বিশেষ কোনো চিন্তা নেই। যদিও বাসায় দুপুরে পরে ফেরার কথা ছিল, কিন্তু কাজের চাপে বড্ড দেরি করে ফেলেছি। বাসায় ঢুকে দেখি 7টা বেজে গেছে। চারদিকে কোথাও কোনো সারা শব্দ নেই। বেডরুমে গিয়ে দেখলাম শ্রেষ্ঠা অঘরে ঘুমাচ্ছে। না জানি কখন শুয়ে পড়েছে। ভাবলাম যাকে তুলব, কিন্তু পরে নিজের সিদ্ধান্ত নিজেই পরিবর্তন করি। নিজের জন্য কিনা কতগুলো গুরুত্বপূর্ণ ওষুধ রাখার জন্য ড্রয়ারটা খুললাম, কিন্তু এই কি, ড্রয়ারের ভেতরে তিল ঠাই পরিমাণ জায়গা নেই। পুরো শ্রেষ্ঠার গয়নাগাটি ভরপুর, কতগুলো কাচের চড়ি, নেকলেস, কানের দুল ইত্যাদি ইত্যাদি। মেয়েটা আসলেই পাগল, নয়তো এত অযথা গয়নাগাটি কেউ এভাবে সাথে নিয়ে আসে। ড্রয়ারের ভেতর হাত দিতেই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম আমি। এক কোণে একটা কানের দুল পড়ে আছে। খুঁজে দেখলাম এর অন্য পিসটা কোথাও নেই। কানের দুলটা দেখে রীতিমতো আমার হাত পা কাঁপতে শুরু করলো। আমি দুলটা হাতে নিয়ে দৌড়ে পাশের রুমে ছুটে গেলাম। আলমারিটা খুলে তার ভেতর থেকে একটা বক্স বের করি। বক্সের ভেতর একটা কানের দুল। 1 বছর আগে আমি এখানে রেখেছিলাম এটা। আমি দুটো দুল পাশাপাশি রেখে দেখলাম একদম সেম কালেকশন, সেম ডিজাইন, সব কিছু একদম সেম। হায় আল্লাহ, এটা কি দেখছি আমি? পায়ের তলা থেকে যেন আমার মাটি সরে যেতে লাগলো। আজ থেকে 1 বছর আগে আমার মায়ের খুন হয়েছিল, আর সেই খুনই ছিল একটা মেয়ে। অন্ধকারে ধস্তাধস্তির সময় যার কান থেকে একটা দুল আমি ছিনিয়ে নিয়েছিলাম। এরপর সেই অজ্ঞাতনামা খুনি আমাকে ধোঁকা দিয়ে পালিয়ে যায়। নিজের মায়ের খুনিকে আর খুঁজে পাইনি আমি। আজ দীর্ঘ 1 বছর পরে এখন পরীক্ষার মুখোমুখি হলাম আমি। এই কানের দুলটা শ্রেষ্ঠার কাছে কি করে এলো? তবে কি? তারপর কানের দুলজোর হাতে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়লাম। কি করব কিছু বুঝতে পারছি না। হঠাৎ একটা কথা মাথায় এলো আমার। আজ থেকে দীর্ঘ 1 বছর আগে যখন সেই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে আমার ধস্তাধস্তি হয়, ওর কান থেকে দুলটা কেটে নেবার সময় আমার হাতে দুল ছাড়া আর একটা জিনিস চলে আসে। সেটা হলো তার রক্ত। তার কানের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল নিশ্চয়ই, আর রক্তের পরিমাণ এতটাই ছিল যে সেই দাগ এত তাড়াতাড়ি মুছবার নয়। শেষটা যদি সেই ব্যক্তি হয় যাকে আমি ভাবছি, তবে নিশ্চয়ই ওর কানে সেই দাগটা থাকার কথা। শ্রেষ্ঠার সঙ্গে বিয়ে হয়েছে 1 সপ্তাহ, কিন্তু ও সেইভাবে আমাকে কখনোই ওর কাছে গেছে দেয়নি। তাই দাগটা থাকলেও হয়তো চোখ এড়িয়ে গেছে। না, আর সময় নষ্ট করা চলবে না। এক্ষুনি কি ওর কানের দাগটা পরখ করতে হবে। এই রহস্যের জট না খোলা পর্যন্ত আমার শান্তি নেই। এই ভেবে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালাম। তার আগে কানের দুলজোড়া কাপড়ে পেঁচিয়ে যথাস্থানে রেখে দিলাম। বেডরুমে ঢুকে দেখি শ্রেষ্ঠা আপন মনে ঘুমের রাজ্যে বিচরণ করছে। কথায় আছে না, ঘুমন্ত অবস্থায় মানুষকে দেখতে বেশি নিষ্পাপ লাগে।
এই মুহূর্তে মনে হচ্ছে শ্রেষ্ঠার থেকে নিষ্পাপ মেয়ে এই পৃথিবীতে কোনো দিনও দেখিনি আমি। ওর মুখের দিকে তাকালি একটা অন্যরকম মমতাবোধ কাজ করছে। আমি কি শুধুই ওকে সন্দেহ করছি? না, শুধুমাত্র একটা কানের দুল কিছুতে উপযুক্ত প্রমাণ হতে পারে না। নিজের স্ত্রী হিসেবে শ্রেষ্ঠার প্রতি আমার সন্দেহ আরও হয়তো অমূলক, কিন্তু আমার মনের দুশ্চিন্তা দূর না হওয়া পর্যন্ত আমি যে শান্তি পাচ্ছি না। শ্রেষ্ঠার প্রতি সন্দেহ থেকে না হোক, নিজেকে অন্তত ভুল প্রমাণ করার জন্য আমাকে ওর কাছে যেতেই হবে। ওর কানের ওপরে দাগ আছে কিনা সেটা আমাকে আবিষ্কার করতেই হবে। এই ভেবেই আমি ধীরে ধীরে বিছানার উপরে উঠলাম। শ্রেষ্ঠা সামান্য শব্দেই ঘুমটা ভেঙে যাবার অভ্যাস আছে, তাই যা করার ধীরে সতর্পণে করতে হবে। আরও ঘনিষ্ঠ হতেই হঠাৎ শ্রেষ্ঠার ঘুমটা ভেঙে গেল। আমি অমনি হকচকে উঠলাম। নিজেকে বড্ড অপ্রস্তুত মনে হচ্ছে। এতক্ষণে আমায় আদর করার সময় হলো? ঘুম মিশ্রিত কণ্ঠে বলে উঠল শ্রেষ্ঠা। শ্রেষ্ঠা আমার সঙ্গে সবসময় একটা দূরত্ব বজায় রেখে চলাফেরা করে ঠিক, কিন্তু আমি একটু ভয় ভয় পাই। কিন্তু একটা জিনিস আমি আগে লক্ষ্য করেছি, আমার আদর নেবার জন্য মরি হয়ে ওঠে। আমার বাহ্যিক স্পর্শ বেশি উপভোগ করে। হয়তো শুধু শ্রেষ্ঠা নয়, সব মেয়েদের ক্ষেত্রে এমনটা ঘটে। এই মুহূর্তে শ্রেষ্ঠার সাথে সময় কাটানোর চেয়েও আগে নিজের মনের আশঙ্কা দূর করা বেশি জরুরি মনে হচ্ছে। আমি শক্ত করে শ্রেষ্ঠাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ওর গালে আলতো করে একটা চুমু বসিয়ে দিলাম। মুহূর্তেই ওর শরীরটা আমার স্পর্শ পেয়ে মোচড় দিয়ে উঠল। নিজেকে আমার কাছে সম্বর করার জন্য আমার দিকে ফিরে তাকালো শ্রেষ্ঠা। ঠিক তখন আমি সূচক বুঝে নিজের তীক্ষ্ণ দৃষ্টি ওর কানের ওপর নিবদ্ধ করি। মুহূর্তেই সারা শরীর ঝাঁকড়ে দিয়ে উঠল আমার। একটা প্রচণ্ড শব্দে আটকে উঠলাম আমি। চোখের সামনে শ্রেষ্ঠার কানের কাটা দাগটা জল করছে। এতদিন তো খেয়ালই করতে পারিনি এটা। আমি শ্রেষ্ঠাকে এক ঝটকায় ছেড়ে দিয়ে বিছানার উপর বসে পড়লাম। সারা শরীর আমার ঘামতে শুরু করেছে। এ কি হলো আপনার? আপনি কি ভয় পেয়েছেন? আপনার কি শরীর খারাপ লাগছে? শ্রেষ্ঠা উঠে বসে আমাকে প্রশ্ন করলো। না না, এটা হতে পারে না, এটা এটা হতে পারে না কিছুতেই। আমি কাঁপা কাঁপা গলায় কথাটা বলতে থাকি। আপনার হয়েছেটা কি? কেন এমন করছেন? না না, কিচ্ছু হয়নি আমার। না, আপনার কিছু তো হয়েছে, এমন করছেন কেন? বললাম তো কিছু হয়নি, এক কথা বারবার কেন বলছো তুমি? আমাকে রেগে যেতে দেখে ভয় পেয়ে গেল শ্রেষ্ঠা। একদিকে আমার প্রতি উদ্বিগ্নতা, আবার আমাকে ভয় পাওয়া, অবশেষে সুলভ যার প্রত্যেকটা আচরণ। এই শ্রেষ্ঠাকে দেখে আমার আরও বেশি ভয় করতে লাগলো। আমি চোখের সামনে যে শ্রেষ্ঠাকে দেখতে পাচ্ছি, সেই দিন মা খুন হওয়ার রাতে কি ওই ছিল, কিন্তু সেটা কি করে সম্ভব? শ্রেষ্ঠা কি সত্যি এমন, নাকি এটা ওর একটা মুখোশ? এতটা ছলনা, এতটা কপটতা, মিথ্যাচার কেউ কি করে করতে পারে? নিজের মনে দুশ্চিন্তা দূর করতে গিয়ে সেটাকে যেন নিজের অজান্তে আরও লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়েছি আমি। এ কোন গোলকধাঁধা পড়ে গেলাম আমি? কি করে বের হবে এই গোলকধাঁধা থেকে আমি? আমার নিজেরও জানা নেই। আমি পাশ ফিরে দেখি শ্রেষ্ঠা আবার ঘুমিয়ে পড়েছে। ভাবলাম একবার আব্বার কাছে ফোন দেব, কিন্তু পরে কিছু একটা ভেবে আবার শুয়ে পড়লাম। যদিও রাতে ঘুম আসবে কিনা জানি না, ভালো ভালোই সকালটা হোক। সকালে শ্রেষ্ঠা দেখি ঘুম ভাঙলো। আমার জন্য হাত পুড়ে রান্না করেছ। যদি এখন জানি কেন ওকে আর নিজের মন থেকে মেনে নিতে পারছি না। মাঝে মাঝে ভয় করে ওর দিকে তাকাতে। যাই হোক, খেয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে বের হলাম। অফিসে একটা জরুরি মিটিং আছে, আজকে ফিরতে হয়তো একটু রাত হবে। যাবার আগে সেটা শ্রেষ্ঠাকে জানিয়ে গেলাম। আমি অফিস থেকে বের হতে হতে রাত 8টা বাজলো। দুপুরে একবার মাত্র কথা হয়েছিল শ্রেষ্ঠার সঙ্গে, আর একবার আপার সঙ্গে। আমি ড্রাইভ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় খুব একটা জ্যাম নেই আজ, তাই নির্বিঘ্নে যেতে পারছি। তাছাড়া আবহাওয়াটা খুব একটা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি আসবে মনে হচ্ছে। হঠাৎ আমাকে চমকে দিয়ে একটা মহিলা আমার গাড়ির সামনে এসে পড়ল। ভাগ্যিস দেখে ফেলেছিলাম, একটুর জন্য দুর্ঘটনাটা ঘটেনি। মহিলাটা গাড়ির সামনে ঠায় দাঁড়িয়ে আছে, নড়ছেও না সরছেও না। হর্ন দিচ্ছি, তারপরেও কাজ হলো না। মহিলার এই অপ্রত্যাশিত আচরণে আরও মেজাজটা বিকে গেল আমার। গাড়ি থেকে নেমে পড়ি আমি। হে ইউ, প্রবলেমটা কি শুনি? কেন শুনতে পান না নাকি? মহিলাটা নিজের মুখটা একটা ওড়না দিয়ে ঢেকে রেখেছে, তাই তার চেহারা বোঝা যাচ্ছে না। কি আজব, শুনতে পাচ্ছেন নাকি আপনি? কোনো উত্তর আসলো না। এ তো মহা মুশকিল। আচ্ছা কে বলুন তো আপনি, কিছু তো বলুন। ভদ্রমহিলা আবারও নির্বাক। আপনি কি আমার কথা বুঝতে পারছেন নাকি? আশ্চর্য। আমি ভদ্রমহিলার কাছে যেতেই সে যেন ভয় পেয়ে দৌড় দিল। অমনি তার ওড়নাটা মুখ থেকে খুলে যায়। মুহূর্তেই অবাক হয়ে গেলাম আমি। শুধু অবাক নয়, অনেকটাই ভরকে গেলাম। এ তো শ্রেষ্ঠা। সেই কারণেই হয়তো একটু পরিচিত লাগছিল। কিন্তু শ্রেষ্ঠা এই রাতে এই বেলাতে এখানে কি করছে? এরকম সালোয়ার কামিজ পরে, তাও নিচের চেহারা লুকিয়ে।
আমি শ্রেষ্ঠার দিকে ছুটে যেতেই ও দ্রুত একটা ক্যাবে উঠে পড়ল। তারপর বিপরীত দিকে, অর্থাৎ আমার অফিসের দিকে চলে যায়। আমার চোখের সামনে কী ঘটলো কিছু বুঝে উঠতে পারছি না। শ্রেষ্ঠা এইভাবে রাতের বেলা কোথায় যাচ্ছে, আর আমাকে দেখে কেন পালিয়ে গেল? শ্রেষ্ঠা কোথায় গিয়েছে আমি জানি না, কিন্তু আমিও আজ বাসায় গিয়ে বসে থাকবো। ফিরতে তো হবেই ওকে। তারপর দেখি কি উত্তর দেয় ও আমাকে। বেশ, একরকম বেকায়দায় আজকে ফেলে যাবে শ্রেষ্ঠাকে, এই ভেবেই দ্রুত ড্রাইভ করে নিজের পাশে পৌঁছালাম। আমি মেন গেট পেরিয়ে দরজার সামনে আসতেই দেখতে পাই ভেতর থেকে দরজা লক করা। নিশ্চয়ই আব্বার ছোট ভাই এসেছে গ্রাম থেকে, ওদের আজকে আসার কথা ছিল। ঈষৎ উৎসুক মনে কলিং বেলটা প্রেস করতে লাগলাম। একটু পরে ভেতর থেকে দরজাটা খুলতে লাগলো। দেখতে পাচ্ছি আমার সমস্ত ধারণাকে ভুল প্রমাণিত করে শ্রেষ্ঠা আমার সামনে দাঁড়িয়ে আছে। নতুন শাড়ি আর গয়নাকাটি পরে দাঁড়িয়ে আছে ও। আমাকে দেখে একটা অদ্ভুত হাসি দিল। তুমি এসে গেছো, তাড়াতাড়ি ভিতরে এসে রেডি হও। শ্রেষ্ঠাকে এই সময় বাড়িতে তার উপর এই বেশে দেখে যেন আমার মাথাতে বজ্রপাত হলো। মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি স্বপ্ন দেখছি। এটা যদি শ্রেষ্ঠা হয় তাহলে রাস্তায় আমি কাকে দেখলাম? এ কি, তুমি এখানে? তুমি কি করছো এখন এখানে? আমি ভয়ে ভয়ে প্রশ্নটা করলাম শ্রেষ্ঠাকে। আমি এখানে মানে আপনি কি বলছেন এসব? আমি আর বাড়িতে থাকবো না তো কোথায় থাকবো? না, এ অসম্ভব, কিছুতেই সম্ভব নয় এটা। কি সম্ভব নয়? দেখুন, আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না আমি। তার মানে তুমি কোথাও যাওনি? না। কিন্তু আমি যে এইমাত্র তোমাকে বলতে কেউ থেমে গেলাম আমি। না থাক, আর কিচ্ছু বলা যাবে না এই মুহূর্তে। শ্রেষ্ঠা নিজেও অবাক হয়ে যাচ্ছে আমার বিচলিত অবস্থা দেখে। আচ্ছা, আপনার কি কিছু হয়েছে? এমন করছেন কেন? না, আমি ঠিক আছি, আমার কথা ছাড়ো। কিন্তু তুমি এইভাবে সেজে কোথায় যাচ্ছ? আর কোথায় যাব? আজ রাতে ভাবলাম আপনার সাথে একটু বেরোবো, কিন্তু এখন আপনাকে যেরকম দেখছি, না থাক, আরেকদিন যাব। শ্রেষ্ঠার সঙ্গে বাসার ভেতরে ঢুকলাম আমি। ওর সমস্ত ব্যবহার আচরণ রীতিমতো অবাক করে দিচ্ছে আমাকে। রাস্তায় যে মেয়েটার সঙ্গে দেখা হলো তার কথা কিছুতে মাথা থেকে সরাতে পারছি না। মেয়েটা এইভাবে আমার সামনে কেন এসে পড়লো? কী উদ্দেশ্য ছিল তার? কিছু জানি না আমি, শুধু এইটুকুই জানি আমার রহস্যের চট খুলতে তাকে ভীষণ দরকার আমার। আমি ড্রয়িং রুমে সোফায় বসে বসে কথাগুলো ভাবছিলাম। হঠাৎ একটা চায়ের কাপ এগিয়ে আসলো আমার দিকে। আমি এলাচ দেওয়া চা পছন্দ করি, শ্রেষ্ঠাতেই এলাচ চা তৈরি করে এনেছে আমার জন্য। ও আবার দুধ চা ছাড়া কোনো চা খায় না। আমার সামনে অন্য একটা সোফায় বসে চায়ের কাপটা মুখে নিল শ্রেষ্ঠা। ঠিক তখন আমার একটা প্রশ্ন ছুটে দিয়ে ওর দিকে। আচ্ছা, আমার একটা প্রশ্ন উত্তর দেবে শ্রেষ্ঠা? হ্যাঁ বলুন। তুমি কিছু মনে করবে না তো? না, মনে করব না। আচ্ছা, তোমার এই কানের উপরে ওই কাটার দাগটা কিসের? আমার কথা শোনা মাত্রই যেন অপ্রস্তুত হয়ে পড়লো শ্রেষ্ঠা। চা আটকে যায় ওর গলায়, কেসে পুরো একাকার করে ফেলেছে। আমি চায়ের কাপটা রেখে ওর দিকে ছুটে গেলাম। এ কি হলো তোমার? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি শ্রেষ্ঠা আমার করা প্রশ্নে ভয় পেয়ে গিয়েছে। কোনোভাবেই সেটা এড়িয়ে যেতে চাইছে ও। এক গ্লাস জল দিয়ে ওর কাশিটা থামালাম। এখন অনেকটি স্বাভাবিক লাগছে ওকে, কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্র নেই। ওর সামনে আবারও সেই প্রশ্নটা পুনরাবৃত্তি করলাম। কি হলো বললে না যে? দাগটি কি করে এলো? আমি জানি না, কিছু জানি না আমি। জানো না? জানো না মানে কি? না, মানে মনে নেই আমার। কি বলো, এত বড় একটা আঘাত পেলে আর সেটা তোমার কিনা মনে নেই? অদ্ভুত ব্যাপার। বললাম না নেই, তারপরেও কেন একই প্রশ্ন করছেন? বেশ উত্তেজিত হয়ে বলে উঠল শ্রেষ্ঠা। তারপর উঠে উপরে রুমের দিকে চলে যায়। আমি ওর চলে যাবার দিকে তাকিয়ে আছি। কি আশ্চর্য, একটা সামান্য প্রশ্ন করাতে এইভাবে রিয়াক্ট কেন করলো জানি না। ও নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে আমার থেকে, যা আমি জানি না। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসলাম আমি। স্ক্রিনের দিকে তাকাতেই দেখি বাবার ফোন। হ্যাঁ বাবা, কেমন আছো? আমি তো ভালোই আছি, তোরা কেমন আছিস বল? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আচ্ছা, মিছিল কেমন আছে? আমার ছোট ভাইয়ের নাম মিছিল। ও ভালো আছে। শোন একটা কথা, হ্যাঁ বলো। আমরা কাল শহরে আসছি, আমার সাথে মিছিলও আসবে। তোদের কোনো সমস্যা হবে না তো? সমস্যা হবে মানে? কি যে বলো না, তুমি যখন খুশি যাকে খুশি নিয়ে এসো আমার বাসায়। আচ্ছা ঠিক আছে, আর তুই কিছু মনে করিস না, ওটা তো এমনি মজা করে বললাম। তোমরা যত দ্রুত সম্ভব চলে আসো, তোমাদের পেলে শেষটা খুশি হবে। বাবার সাথে কথা বলে বেশ ভালোই লাগলো। বাবার ভাই আসছে অনেকদিন পরে। অবশ্য বিয়েটা আমাদের গ্রামের বাড়িতে বসেই হয়েছিল। আমাদের বাসায় এই প্রথম আসছে ওরা। এটা ভেবেই বেশ খুশি খুশি লাগছে।
কিন্তু সমস্ত ভালো লাগার ভেতরেও যখন শ্রেষ্ঠা রাস্তায় দেখা হয় সেই মহিলার কথা মনে পড়ে, সকল আনন্দ ভালো লাগা নিমেষে বিষাদ আর দুশ্চিন্তায় পরিণত হয়। আমি নিজেও জানি না এই ভয়ঙ্কর দুশ্চিন্তা থেকে কবে বের হতে পারবো, তবে যত দ্রুত সম্ভব আমাকে এই দুশ্চিন্তা থেকে বের হতেই হবে। কোনো মানুষের পক্ষে এত টেনশন বয়ে বেড়ানো সম্ভব নয়, বিশেষ করে আমার পক্ষে। পরের দিন বিকেলবেলায় বাবার ছোট ভাই চলে আসে আমাদের বাসাতে। ওরা আসাতে শ্রেষ্ঠাও বেশ আনন্দিত। আমার ওদের পেয়ে কিছুটা হলো দুশ্চিন্তার রাস্তা লাঘব হলো। অবশ্য আমি বাবার সাথে শ্রেষ্ঠা আর সেই মহিলা সম্পর্কে আলোচনা করেছিলাম। বাবা শুনে আমাকে ধৈর্য ধরার পরামর্শ দিলেন, তবে উনি নিজেও খানিকটা চিন্তিত হয়ে পড়েন এই বিষয় নিয়ে। এরপর যখন সন্ধ্যা প্রায় 7টা, ছাদে একা একা পায়চারি করছি আমি, একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো আমার কাছে। আমি রিসিভ করতেই একটা মহিলা কণ্ঠস্বর ভেসে আসলো উপাস থেকে। আপনি মিস্টার সৌহার্দ্য জামান? হ্যাঁ, আমি সৌহার্দ্য, বলুন। আপনার জন্য একটা খাস খবর আছে। খবর? কিসের খবর? আর আপনি কে? আমার পরিচয় পরে দিচ্ছি, আগে একটা লোকেশন দিচ্ছি, ওখানে চলে আসুন। লোকেশন? কিসের লোকেশন? আজ থেকে 1 বছর আগে আপনার মা মারা গিয়েছিল না, মানে আপনারা যতদূর জানেন। হ্যাঁ, খুনি মাকে মেরে লাশটা নদীতে ফেলে দিয়েছিল। তারপর এক পর্যায়ে পুলিশ তাকে আর খুঁজে না পেয়ে মৃত বলে ঘোষণা করে দেয়। কিন্তু আপনি কে? কি হয়েছে বলুন তো। ঠিক, আপনার মাকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু উনি সেদিন মারা যায়নি, উনি এখনো বেঁচে আছেন। কি বলছেন আপনি এটা? লোকটার কথায় কিছুতে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না আমি। দেখুন, দীর্ঘ 1 বছর পরে কোমা থেকে ফিরলেন উনি। তারপর ওনার মুখ থেকে আপনাদের বিষয়ে বিস্তারিত জানতে পেলাম। আর হ্যাঁ, উনি এটাও জানেন কে তাকে খুন করার চেষ্টা করেছিল এবং কেন, সবটা মনে করতে পেরেছেন উনি। মহিলার কথা শুনে যেন হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল আমার। যেন একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল আমার শরীরটা। মা কি সত্যি বেঁচে আছে? আজ সেটা কি না এতদিন পরে জানতে পারছি আমি, নাকি আমাকে ফাঁদে ফেলার ষড়যন্ত্র করছে কেউ? এই মুহূর্তে আমার কী করা উচিত? না, এই বিষয়ে আগে বাবার সঙ্গে কথা বলতে হবে, তারপর যা করার করব। ফোনটা রেখে ড্রয়িং রুমের দিকে ছুটে গেলাম আমি। আমার মুখ থেকে সবটা শুনে বাবা অবাক হয়ে গেল। কি বলিস কি? তোর মা বেঁচে আছে? কিন্তু কি করে সম্ভব হলো সেটা? হ্যাঁ বাবা, আমি তো অবাক হলাম এটা শুনে। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি। আচ্ছা, ফোন যে করেছিল তার কোনো পরিচয় জানতে পেরেছিস কি? না, উনি তো নিজের বিষয়ে কিছু বললেন আমাকে। কিন্তু জায়গাটা কোথায়, কোন জায়গা থেকে ফোন কলটা করেছিল? উনি লোকেশনটা পাঠিয়ে দিয়েছেন আমাকে, খুব একটা দূরে না এখান থেকে। এই ধরো যেতে এখান থেকে ঘন্টাখানেকের মতো সময় লাগবে। আমাদের কি পুলিশের সাথে এ বিষয়ে আলোচনা করা উচিত? আমি একই কথা ভাবছি। আমরা পুলিশকে পুরো আগে জানি, একটা উড়ো কলের ওপর পুরোপুরি বিশ্বাস করা ঠিক হবে না। একদম ঠিক বলেছিস, কিন্তু আমার কি মনে হয় জানিস? কি? আমার মনে হয় কেউ মিথ্যা বলছে না আমাদের। আর দেখ, তোর মাকে নিয়ে কেউ কেন এমন একটা মিথ্যাচার কেন করবে আমাদের সাথে? কি লাভ তাদের? সেটাও ঠিক। তাহলে কি করা উচিত আমাদের? চল আমরা বরং বেরিয়ে পড়ি। সেরকম পরিস্থিতি হলে আমরা ওখান থেকে পুলিশকে ইনফর্ম করতে পারবো। তাহলে এখন কি কাউকে কিচ্ছু জানাবো না? না থাক। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। বাবার সঙ্গে কথা বলে নিজের রুমের দিকে পা বাড়ালাম। ঠিক তখনই দেখতে পাই শ্রেষ্ঠা দাঁড়িয়ে আছে আমার সামনে। তার মানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনছিল এতক্ষণ। এ কি, তুমি এখানে? আপনারা কি আলোচনা করছিলেন দুজন মিলে? কেন, তুমি কিছু শুনতে পাওনি? না, আমি তো এই মাত্র এলাম। আমাদের মা সবার জানার মতে 1 বছর আগে যার খুন হয়েছিল, আজকে হঠাৎ করে কেউ ফোন করে বলছেন যে উনি মারা যায়নি, এখনো বেঁচে আছেন। কি বলছেন আপনি এটা? তবে এতগুলো দিন কোথায় ছিলেন উনি? আমি লক্ষ্য করছি শ্রেষ্ঠার মুখমণ্ডল জুড়ে ভয়ের ছাপ স্পষ্ট। মনে হচ্ছে যে মা ফিরে আসার খবর শুনে সে ভয় পেয়ে গিয়েছে। এতগুলো দিন নাকি মা কোমায় ছিল, আজকে জ্ঞান ফিরেছে তার। তো এখন কি করবেন আপনি? কি আর করব, আমি আর বাবা মায়ের কাছে যাচ্ছি তাকে ফিরে আনতে। না, যাবেন না, যাবেন না আপনি। এই বলতেই যেন আটকে উঠল শ্রেষ্ঠা। যাবো না? কিন্তু কেন? আর তুমি আমাকে নিষেধ কেন করছো সেটাই তো বুঝতে পারছি না। না, কিছু না। ভারী অদ্ভুত তুমি। এতদিন বাদে মাকে ফিরে পেয়েছি আমরা, সেটা যেন কি না হাত পা গুটে বসে থাকবো, এটা হয় কখনো? শ্রেষ্ঠা আর কিছু না বলে বেরিয়ে গেল। আমি অবাক হচ্ছি ওর এই আচরণে। আমার মনে হচ্ছে শ্রেষ্ঠা কিছুতেই চাইছে না যে মা বাড়িতে ফিরে আসুক। একটা ভয় ওর মধ্যে পাশে বেঁধেছে। মার সাথে হয়তো রহস্যের চোট অনেকটাই গলবে।
আর সেই দিন রাতে সেই অজ্ঞাতনামা নারীকে খুঁজে বের করতে পারবো আমি। তাই মায়ের ফিরে আসাটা যেমন আমাদের পরিবারের জন্য মঙ্গল, ততটাই আমার জন্য। নয়তো এমনভাবে মনের ভেতরে একটা সন্দেহের বীজ বপন করে শ্রেষ্ঠের সাথে সংসারটা করা অসম্ভব হয়ে পড়বে আমার জন্য। রাত 8টার দিকে আমি আর বাবা বেরিয়ে পড়লাম। ওই মহিলা যে লোকেশনের কথা বলেছে, কাজের সূত্রে বেশ কয়েকবার আমার সেখানে যাওয়া হয়েছে, তাই পথ চিনতে খুব একটা বেশি অসুবিধা হলো না। রাস্তায় জ্যাম থাকার কারণে আমাদের গন্তব্যে পৌঁছাতে একটি দেরি হলো। এই তো এই জায়গাটা, এখান থেকে ভেতরে যেতে হবে আমাদের। আমি বাবাকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা একটা কাজ কর, তুই ভিতরে গিয়ে আমাকে ফোন করে কনফার্ম কর, যদি উল্টাপাল্টা কিছু দেখিস তবে ও জানাবি, আমি পুলিশকে ইনফর্ম করব। কিন্তু বাবা আমরা তো এখনো জানতে পারি পুলিশকে। দেখ সৌহার্দ্য, তোর মা এতদিন পরে সুস্থ হয়ে ফিরছে, আমি চাই না পুলিশ তাকে নিয়ে টানাটানি শুরু করুক, সেটা ওর জন্য ভালো হবে না। আচ্ছা বুঝতে পেরেছি, আমি তাহলে ভেতরে যাচ্ছি। বাবাকে রেখে ভেতরের দিকে পা বাড়ালাম। আমি একটা পুরোনো গোডাউনের ভেতরে ঢুকে পড়লাম। কিন্তু মা এটার ভেতরে কেন? মাথায় ঢুকছে না আমার কিছু। হিসাব অনুসারে তার হসপিটাল থাকার কথা। না জানি ওই মহিলা ঠিক কী চাইছে আমাদের কাছে। আমি ধীরে ধীরে পা বাড়াতে লাগলাম। বেশ শুনছেন একটা জায়গা, একটু ভয় লাগছে আমার। মাঝে মাঝে এমন মনে হচ্ছে কেউ একটা আমাকে ফলো করছে পেছন থেকে, কিন্তু পেছনে পড়তে কেবল অন্ধকার আর শূন্যতা ছাড়া কিছু দেখতে পেলাম না। যাই হোক, গা ছমছমের পরিবেশের ভেতর দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। হঠাৎ বুঝতে পারলাম কেউ একজন ছুটে আসছে আমার দিকে। সে আমাকে পেছনে ফেরার সুযোগ না দিয়েই আমার মাথাতে সজোরে একটা আঘাত করলো। আটকে উঠলাম আমি, মাথাটা চেপে ধরে মাটিতে বসে পড়লাম। চারপাশটা ক্রমশ অন্ধকার হয়ে আসতে লাগলো। বুঝতে পারলাম জ্ঞান হারাচ্ছি আমি, অথবা মারা যাচ্ছি। নিজের সর্বশক্তি দিয়ে চোখ মেলার চেষ্টা করে ব্যর্থ হলাম। মাটিতে লুটিয়ে পড়ে কোনো ক্রমে উপরের দিকে একটা চোখ মেলে তাকালাম। তারপর যা দেখলাম তা আমি দুঃস্বপ্নে ভাবতে পারিনি কোনোদিন। দেখতে পেলাম বাবা একটা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। তার সেই লাঠিতে আমার রক্ত লেগে আছে। উনি হয়তো ভেবেছেন আমি জ্ঞান হারিয়েছি, তাই তাকে আমি দেখতে পাইনি। তারপর আমার জ্ঞান ফেরার পরে দেখতে পাই আমি একটা হাসপাতালে বেডে শুয়ে আছি। মাথায় একটা মোটা ব্যান্ডেজ করা, ভেতরে প্রচুর যন্ত্রণা হচ্ছে। আমার জ্ঞান ফিরতে দেখে নার্স বাড়ি থেকে ছুটে গেলেন। তারপর একটু পরে বাবা, ভাই আর শ্রেষ্ঠা তড়িঘড়ি করে ভেতরে প্রবেশ করলো। শ্রেষ্ঠা আর মিছিল আমাকে এই অবস্থায় দেখে রীতিমতো কান্না শুরু করে দিল। বাবা তাদের শান্ত করে এগিয়ে আসলেন আমার দিকে। সৃষ্টিকর্তার কাছে অসংখ্য শুক্রিয়া, তিনি বাঁচিয়ে দিয়েছেন তোকে। বাবার মুখের দিকে আমি হাঁ করে তাকিয়ে আছি। কি হচ্ছে এসব আমার সঙ্গে? মনে হচ্ছে আমি আর বাস্তবে নেই, ভিন্ন একটা অভিনয় চলে এসেছি। নিজের চোখে বাবাকে আঘাত করতে দেখেছি আমি, সেটা তো আর মিথ্যে নয়। আমি নিশ্চিত বাবা ভুলেও ভাবতে পারছেন না আমি দেখে ফেলেছিলাম তাকে। কিন্তু আমাকে আঘাত করে আবার হসপিটালে ভর্তি করে সুস্থ করে তোলার অর্থ কী? না না, এবার দেখছি টেনশনে মাথা ছিঁড়ে যাবে উপক্রম আমার। একটু পরেই ভেতরে একটা লোক এসে ঢুকলো, সাথে একজন পুলিশ। পুলিশ আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইনি গোডাউনের দারোয়ান। গতকাল রাতে ইনি যথাসময়ে না আসলে হয়তো বাঁচানো যেত না আপনাকে। উনি আমাকে বাঁচিয়েছেন মানে? বুঝলাম না আমি। কেন বাবু, আমি যখন নিজের স্ত্রীর সাথে ফোনে কথা বলতে বলতে বাইরে বের হচ্ছিলাম, তখন হঠাৎ কাউকে গোডাউন থেকে ছুটে পালিয়ে যেতে দেখলাম। হয়তো আমাকে দেখে ফেলেছিলেন উনি। তারপর একটু এগিয়ে যেতেই আমার সেন্সলেস বডি দেখতে পাই। ততক্ষণে লোকটা পালিয়ে যায়, কিন্তু আপনার কথা ভেবে আমি আর পিছু নিলাম না তার। দাওয়ানের কথা শুনে আরো ভয় হতে লাগলো আমার। তার মানে বাবা ইচ্ছে করে বাঁচায়নি আমাকে, আমায় খুন করার উদ্দেশ্য ছিল তার। হে সৃষ্টিকর্তা, এ কোন কঠিন পরিস্থিতির মুখে দাঁড় করলে আমাকে তুমি? আমার নিজের বাবা আমাকে খুন করতে চাইছে। আমি কি এমন ক্ষতি করেছি তার? বাবা কেন এমনটা করলো আমার সঙ্গে? তার মানে মায়ের ফিরে আসা, ফোন কল, এই সব কিছু বাবার ষড়যন্ত্র ছিল। কিন্তু বাবার এসব করে কী লাভ? কেন সে এসব করছে? একটু পরে পুলিশ আর সেই দারোয়ান বেরিয়ে গেল। বাবা আবার আমার সাথে কথা বলতে শুরু করলো। এখন কেমন লাগছে বাবা? শরীরটা ভালো লাগছে তো? এই মুহূর্তে বাবার সাথে কথা বলতে ঘৃণা হচ্ছে আমার। ভাবতেই অবাক লাগছে ইনি আমার নিজের বাবা, যাকে আমি এতটা সম্মান করি, ভালোবাসি। সে কিনা আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র চালাচ্ছে, তাও পেছন থেকে। কিন্তু এই মুহূর্তে কিছুতে বুঝতে দিলে চলবে না যে আমি তার চালাকি ধরতে পেরেছি। যাই হোক, এখন কিছু না জানার ভান করে থাকতে হবে আমাকে, নয়তো সত্যতা পর্যন্ত পৌঁছতে পারবো না কোনোদিন। পুলিশের ডাকে বাবা কেবিনের বাইরে বেরিয়ে গেলেন। ভেতরে মিছিল আর শ্রেষ্ঠা এসে আমার পাশে বসলো। মিছিল দাঁড়িয়ে আছে। আমি যেতে বারণ করেছিলাম আপনাকে, তারপরেও কেন গেলেন? আমি তো কেবল আমার মাকে উদ্ধার করতে গেছিলাম। আচ্ছা, আপনিই বলুন
মৃত মানুষ ফিরে আসে কখনো? আমার তো শুনেই সন্দেহ হয়েছিল কেউ ফাঁসাতে চাইছে আপনাকে, তাই তখন বারণ করি। কিন্তু আপনি যে আমার কোনো কথা কানে নিলেন না। শ্রেষ্ঠর কথাগুলো সত্যি ভীষণ যৌক্তিক। আমি নিজে অতটা টিপলি ভাবিনি, কিন্তু শ্রেষ্ঠাও তো আমার সন্দেহের তালিকার বাইরে নয়। বাবার বিরুদ্ধে প্রমাণ আমি নিয়েছি, কিন্তু শ্রেষ্ঠা ওর আসল রূপটা আমি কী করে সবার সামনে আনবো? ও কি সত্যি আমার ভালো চায়, নাকি এটা ওর একটা মুখোশ? ঠিক বাবার মতো এই পৃথিবীতে আমি বোধহয় একমাত্র হতভাগ্য মানুষ যাকে কিনা তার জন্মদাতা পিতা খুন করতে চাইছে, যাকে কিনা নিজের স্ত্রী প্রতিক্ষণ তার প্রতি মুহূর্তে সন্দেহের চোখে দেখতে হচ্ছে। এই যন্ত্রণাদায়ক জীবন থেকে মৃত্যু অনেক শ্রেয়, কিন্তু মায়ের খুনের পরিচয় না জেনে আমার বাবা কেন খুন করতে চাইছে আমায়, এটা না জেনে আমি মনেও শান্তি পাবো না। তাই আমাকে যে করেই হোক সমস্ত প্রতিকূলতার সম্মুখীন হতেই হবে। এর থেকে পালিয়ে বাঁচার কোনো রাস্তা নেই। কি হলো? কি ভাবছেন এত? শ্রেষ্ঠের কথায় ভাবনার ঘোর কাটলো আমার। না, কিছু না। ডাক্তার বলেছে কাল সকালে রিলিজ দেওয়া হবে আপনাকে, ততক্ষণ এই হাসপাতালেই থাকতে হবে। তা তুমি কি সিদ্ধান্ত নিলে? কি সিদ্ধান্ত? এখানেই থাকবে নাকি বাসায় যাবে? বারে, আপনি অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছেন আর আমি কিনা আপনার স্ত্রী হয়ে বাড়ি গিয়ে আরাম করব? এটা হতে পারে? তুমি তো বড়দের মতো কথা বলে শিখে গেছো দেখি। শেষটা আমার কথার প্রত্যুত্তরে একটা লজ্জা মিশ্রিত হাসি দিল, আর কিছু বলল না। সারাদিন কেটে গেল। শ্রেষ্ঠা আমার কথা সন্ধ্যার পরে শ্রেষ্ঠা মিছিলকে নিয়ে বাসে চলে গেছে। বাবার কথা জানি না। আজকে একটু তাড়াতাড়ি আমি মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়লাম। রাত্রিবেলা হঠাৎ একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম কাতরে চোখে দেখতে পাই কেউ একজন আমার কেবিন থেকে বেরিয়ে গেল। মাথার ব্যথা অনেকটা কমেছে এখন। আর কিছু না ভেবে উঠে পড়লাম আমি। তারপর তার পিছু নিলাম। বোঝাই যাচ্ছে একটা মেয়ে, পুরো সেদিনে রাস্তায় দেখা সেই মেয়েটার মতো বেশভূষা, যাকে দেখতে কিনা হুবহু শ্রেষ্ঠার মতো। এমনকি আমি এটাও জানি না ওরা শ্রেষ্ঠা কিনা। যাই হোক না কেন, আজ আর একে ছেড়ে দিলে চলবে না। এত রাতে লুকিয়ে লুকিয়ে আমার কাছে কি এমন কাজর, সেটা ওর মুখ থেকে বের করতেই হবে। তাছাড়া ওকে ধরতে পারলে ও শ্রেষ্ঠা কিনা সেটা জানতে পারবো আমি। মেয়েটা আমার থেকে মাত্র কয়েক গজ দূরে। হাসপাতালে পেনপত নীরবতা বিরাজ করছে, আর আমি সমস্ত নীরবতা ভেঙে অজ্ঞাতনামা মেয়েটার পিছু নিলাম। এক পর্যায়ে হাসপাতালের বাইরে বেরিয়ে পড়ে সে। তারপর রাস্তা ধরে এগিয়ে যায়। আমিও আপ্রাণ চেষ্টা করছি তাকে পাকড়াও করবার। তাড়াহুড়োতে ঘড়ি দেখা হয়নি, তবে রাত 1:30 কি 2টো বেজেছে এটুকু আন্দাজ করতে পারছি। লোকজন তো দূর, রাস্তায় কোনো প্রকার যানবাহন পর্যন্ত চোখে পড়ছে না। চারদিকে কেবলমাত্র শূন্যতা আর শূন্যতা। মেয়েটা ছুটতে ছুটতে এক পর্যায়ে হোঁচট খেয়ে পড়ল। সৃষ্টিকর্তা যেন আজ একটু বেশি সহায় আমার। তা না হলে এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে। সর্বশক্তি দিয়ে ছুটে যাই আমি। সে উঠে পা বাড়াতে না বাড়াতেই হাতটা খপ করে ধরে ফেললাম আমি। তারপর ওর মুখ থেকে ওনার পদাটা সরিয়ে নিলাম। যা অনুমান করেছিলাম তাই। রাস্তায় দেখা হওয়া সেই মেয়েটা, নিজের সামনে যেন শ্রেষ্ঠাকেই দেখেছি আমি। মেয়েটা নিজেকে ছাড়িয়ে পালিয়ে নিতে চাচ্ছে, কিন্তু আমার হাত থেকে নিজেকে মুক্ত করা এতটা সহজ নয় তার জন্য। কোথায় পালাচ্ছ? হ্যাঁ, তোমার খেলা শেষ। ধরে ফেলেছি আমি তোমাকে। আমি তাকে উদ্দেশ্য করে কথাগুলো বললাম। ছাড়ুন, আমায় ছাড়ুন বলছি। ভালো হচ্ছে না একদম। ভালো হচ্ছে না মানে? রাতের বেলা একটা অপরিচিত মানুষের কাছে লুকিয়ে লুকিয়ে যাওয়াটা কি খুব ভালো কাজ মনে হয় তোমার কাছে? আমায় ছেড়ে দিন, দয়া করে ছাড়ুন আমায়। ছাড়বো না, আজ তো কিছুতেই ছাড়ছি না তোমাকে। সেদিন তো পালিয়ে বেঁচেছিলে, আজকে কে বাঁচাবে তোমায়? আপনার কোনো ধারণাও নেই আমার সম্পর্কে। জানেন কি করতে পারি আমি? মেয়েটার কথা শুনে আমি আরো বেশি বেশি অবাক হয়ে যাচ্ছি। কে তুমি, আর কেন আমার সাথে লুকোচুরি খেলছো তুমি? কি চাও তুমি আমার কাছে? জানতে চান কি চাই আমি? হ্যাঁ, জানতে চাই। আর জানতে চাই বলেই তো ছুটে ছুটে এলাম আমি। ঠিক আছে, আমি বলবো, তার আগে হাতটা ছাড়ুন। আর তুমি ছুটে পালাও তাই না? তোমার বুদ্ধির জবাব নেই সত্যি। আমি পালাবো না। যদি জানার এতই ইচ্ছে থাকে একবার হাতটা ছেড়ে দেখুন। একদম চালাকি করার চেষ্টা করো না। না, করবো না চালাকি। অগত্যা মেয়েটা হাতটা ছেড়ে দিলাম আমি। এমনিতেই আমার আওতার ভেতরে আছে সে, তাই পালাতে চাইলেও এত সহজে পালাতে পারবে না। মেয়েটা তার বুকের ভেতর হাতটা ঢুকিয়ে দিল। কিছু একটা বের করতে চাইছি মনে হচ্ছে। এই, তুমি এটা কি করছো? কি বের করছো তুমি এটা? ভয় পাবেন না, প্রমাণ বের করছি। আপনি জানতে চেয়েছিলেন না আমি কে?
এই বলেই মেয়েটা আমাকে অবাক করে দিয়ে ওর বুকের ভেতর থেকে একটা পিস্তল বের করলো। আমি যেন পুরো বোকা হয়ে গেলাম তার সামনে। না, এটা তুমি করতে পারো না। এবার ধোকা দিলে তুমি আমাকে। ছি, আমি বিশ্বাস করেছিলাম তোমাকে। চুপ থাকো, একদম চুপ থাকো। তোমার মুখে বিশ্বাস আর অবিশ্বাসের কথা মানায় না। আর ভেবো না আমি ছেড়ে দেব তোমায়। এক এক করে সব কিছুর শোধ তুলবো। এটা কি বলছে এসব? আমার উপর এত রাগ কিসের ওর? আর কিসের শোধ তোলার কথা বলছো? আমার মাথায় তো কিছু ঢুকছে না। কি বলছো তুমি এসব? যা বলছো ভেবে বলছো তো? আমি তোমায় চিনি না, জানি না। কি শোধ তুলতে চাইছো তুমি আমার উপর? নাকি তুমি আমার পরিচিত কেউ? আচ্ছা, তুমি শ্রেষ্ঠ নও তো? প্রশ্নগুলো শেষ করতে না করতেই আমার পাশ দিয়ে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। মেয়েটা আমার দিকে পিস্টল তাক করে রেখে গাড়িতে নিয়ে ওঠালো। ভারী শেয়ানা সে। আমি তার পিছু করেছি, এটা খেয়াল করে পালানোর বন্দোবস্ত ভালোভাবেই করে ফেলেছিল। এভাবে আমাকে মৃত্যুর সামনে দাঁড় করিয়ে এক পর্যায়ে পাঠিয়েছে মেয়েটা। আমরা হাঁ করে তাকিয়ে সেই দৃশ্য দেখা ছাড়া কোনো উপায় ছিল না। তবে যাই হোক না কেন, এই মেয়েটা কিছুতেই শ্রেষ্ঠ হতে পারে না, এটা আমি নিশ্চিত। শ্রেষ্ঠ এতটা ধুরন্ধর প্রকৃতির কখনোই নয়। তাছাড়া চেহারায় মিল থাকলেও দুজনের আচার ব্যবহার আকাশ পাতাল ব্যবধান। পরক্ষণেই বাবার কথা মাথায় আসে আমার। আমি তো ছোটবেলা থেকেই তাকে একজন ফেরেস্তার চোখে দেখে এসেছি। সে মানুষটা যদি আমার সাথে এমন একটা জঘন্য কাজ করতে পারে, তার ভেতর যদি এমন একটা পশুসত্ত্ব লুকিয়ে থাকতে পারে, তবে শ্রেষ্ঠের ভেতরে কেন নয়? আমি জানি না এই মেয়েটা শ্রেষ্ঠ নাকি অন্য কেউ। তবে সে যেই হোক না কেন, বাবার সাথে তার নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে, এটা আমি নিশ্চিত। বাবা মারতে চায় আমাকে, আর সেও ক্ষতি করতে চাইছে আমার। আবার আজকে রাতেই আমার হসপিটালে থাকার বিষয় জেনেই সে এই পর্যন্ত চলে এসেছে। কেউ সাহায্য না করলে এগুলো একার পক্ষে কখনোই সম্ভব নয়। তাই সবার আগে আমাকে এটা জানতে হবে বাবার সাথে এই মেয়েটার কোনো যোগাযোগ আছে কিনা, আর সেই যোগাযোগ কিসের ওপর ভিত্তি করে। এই প্রশ্নের উত্তর জানতে পারলেই আমার রহস্য উন্মোচনের পথটা আর সহজ হয়ে যাবে। এতক্ষণ চড়তে চড়তে বেশ ক্লান্ত হয়ে পড়েছি। আবারও হসপিটালের দিকে পা বাড়ালাম। মাথায় আবারও পেইন হচ্ছে, আর সেটা হওয়াই স্বাভাবিক। এতক্ষণ যা স্ট্রেস খেয়েছে, নিজের কেবিনে গিয়ে শুয়ে পড়ি, আর তারপর সকাল হবার জন্য অপেক্ষা করতে থাকি। সকালবেলা শ্রেষ্ঠা, মেজিলার বাবা সবাই এলো হাসপাতালে। আমাকে রিলিজ করা হবে আজকে। আমায় সুস্থ হয়ে দেখতে সবাই বেশ আনন্দিত, বাবাও আনন্দিত। তবে আমি ভালো করেই জানি তার এই আনন্দের পেছনে লুকিয়ে আছে একরাশ ব্যর্থতার হতাশা। সুযোগ পেয়েও নিজের সন্তানকে খুন করতে না পারার হতাশা। হয়তো আবারও সুযোগ খুঁজছে সে, নিজের অসমাপ্ত কাজকে কিভাবে সমাপ্ত করা যায়। ভাই, আজ তোমার রিলিজ করা হবে তাই না? মিছিল বেশ উৎসুক স্বরে আমাকে প্রশ্ন করে। হ্যাঁ রে। তার মানে আজকে বাসায় যাচ্ছ তুমি? মিছিলকে দেখে আমার মাথায় একটা বুদ্ধি আসলো। কেবিনে আমার সঙ্গে মিছিল একাই এখন। বাবা শ্রেষ্ঠা বাড়ির ফর্মালিটি ছাড়তে ব্যস্ত। আমি মিছিলকে আমার কাছে ডাকি। শোন ভাই, আমার কাছে একটু আমার পাশে বস। মিছিল আমার কথা মতো আমার পাশে বসলো। আমি জড়িয়ে ধরলাম ওকে। তারপর আরও অধিক ঘনিষ্ঠ হলাম ওর। দেখ, তোকে একটা প্রশ্ন করি, কাউকে বলবি না প্লিজ। কি প্রশ্ন ভাইয়া? কাল রাতে কার সাথে ঘুমিয়েছিলি তুই? তোর ভাবির সঙ্গে নাকি বাবার সাথে, বা নাকি একাই? বাবার সাথে ঘুমিয়েছিলাম, কিন্তু তুমি জানো ভাইয়া, কিন্তু কি বল? আমার খুব ভয় করছিল রাতে। ভয় পড়ছিল মানে? কিন্তু বাবা তো তোর সঙ্গে ছিল। না, ছিল না। ছিল না মানে কি বলছিস তুই? এ তো কেঁচো করতে যেন সাপ বেরিয়ে আসছে ধীরে ধীরে। তুমি তো জানো মাঝে মাঝে রাতে আমার ঘুম ভেঙে যায়। কাল রাতে ঘুম ভেঙে যেতে দেখি বাবা পাশে নেই। তখন খুব ভয় করছিল আমার। বাবা কোথায় ছিল তুই জানিস কিছু? না, তা তো জানি না, তবে সে আবার ভোর রাতের দিকে ফিরে আসে। তুই কি তাহলে এত সময় জেগেছিলিস? না, তবে বাবার রুমে আসতে টের পাই আমি। আচ্ছা, আর কি কিছু লক্ষ্য করেছিস? না তো, আর কি? ও, এই শোন, আমার আরেকটা কাজ করে দিবি, তার বদলে তুই যা চাইবি তাই দেবো। কি কাজ ভাইয়া? বাবার ফোনটা ম্যানেজ করে দেন আমাকে একটু। আসুন, ভুলেও যাতে বুঝতে না পারে যে আমি ফোনটা চেয়েছি। তুই গেম খেলার নাম করে ফোনটা আমার কাছে নিয়ে আসবি। এটা কোনো কাজ হলো? আমি এক্ষুনি নিয়ে এসছি। মিছিল বেরিয়ে গেল। আমার ছোট্ট ভাইটা সত্যি খুব কাজে, ওর থেকে এত কিছু জানতে পারলাম। এখন বাবার ফোনটা হাতে পেলে হয়তো কোনো না কোনো ক্লু তো পেয়েও যেতে পারি। তাছাড়া একবার ট্রাই করে তো দেখাই উচিত, কারণ বর্তমানে ফোনটাই একমাত্র মানুষের যোগাযোগের মাধ্যম। অপরাধীর ফোন কাটলে অনেক সময় অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়। একটু পরে মিছিল ফোনটা নিয়ে এলো। আমি ওকে বাইরে পাঠিয়ে দিয়ে ভালো করে ফোনটা কাটতে লাগলাম। বাবার সাথে নিজের পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে ফাইল সেভ ওপেন করে ফেললাম। ভেতরে অনেকগুলো ফোল্ডার দেখা যাচ্ছে। ফোনে হয়ে সব কিছু বুঝতে লাগলাম, কারণ আমি ভালো করেই জানি কিছু থাকার হলে এখানেই আছে।
খুঁজতে খুঁজতে একটা ছবির দিকে চোখ আটকে গেল আমার। বাবার ফোনে শ্রেষ্ঠার একটা ছবি, তবে ছবিটা ঠিক শ্রেষ্ঠার নয়। মেয়েটার বেশভূষা সম্পূর্ণ সেই মেয়েটার মতো যার সাথে গতকাল রাতে দেখা হয়েছিল আমার। তার মানে আমি যা অনুমান করেছিলাম তাই, বাবার সঙ্গে ওই মেয়েটার যোগাযোগ আছেই। মাথাটা ভন ভন করে ঘুরতে লাগলো আমার। যা অনুমান করেছিলাম তাই সত্যি হলো, বাবার সাথে যোগাযোগ আছে মেয়েটার। তা না হলে তার গ্যালারিতে ওর ছবি থাকা কিছুতেই সম্ভব নয়। কিন্তু বাবার সাথে ওর সম্পর্কটা কি, এটা আগে আমাকে জানতে হবে। আর তার জন্য আমাকে যত দূর যেতে হয় তাই যাবো আমি। এরপর ডক্টর আমাকে রিলিজ করে দেন। সবাইকে নিয়ে নিজের বাসায় ফিরে এলাম আমি। ডাক্তার কিছুদিন রেস্ট নিতে পরামর্শ দিয়েছেন আমাকে, তাই কয়েকদিনের জন্য অফিস ছুটি নিয়েছি। ড্রয়িং রুমে বসে বসে মিছিলের সঙ্গে টিভি দেখছি। হঠাৎ একটা বোল এগিয়ে আসলো আমার দিকে। এই যে আপনার জন্য চিকেন স্যুপ। শেষটা আমার দিকে বোলটা এগিয়ে দিয়ে পড়ল। চিকেন স্যুপ? তুমি তৈরি করেছো এটা? আমি আশ্চর্য হয়ে প্রশ্ন করলাম। হ্যাঁ, আমি তৈরি করেছি। কেন, কি হয়েছে তাতে? এটা শিখলে কবে তুমি? তুমি তো স্যুপ করতে জানতে না। বারে, কে বললো আপনাকে? অদ্ভুত ব্যাপার, বিয়ের আগে শ্রেষ্ঠ আমি নিজে পড়েছে ও স্যুপ তৈরি করতে পারে না। এই কয়েকদিনের ভেতরে ভুলে গেল কি করে? আমি চিন্তিত মনে ভাবতে লাগলাম। কি হলো, কি চিন্তা করছেন? তুমি একবার আমাকে বলেছিলে মনে আছে যে তুমি স্যুপ তৈরি করতে পারো না? বিয়ের আগে যখন তোমার বাসায় গিয়েছিলাম তখনই তুমি বলেছিলে, মনে আছে তোমার? আমি? আর আপনি কবে গেলেন আমার বাসায়? কি বলছেন এসব? এই পর্যন্ত বলেই থেমে গেল শ্রেষ্ঠা। এমন মনে হচ্ছে কথাটা ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে ওর, তাই নিজেকে কুটি নিল সে। কি হলো, থেমে গেলে কেন? না, কিছু না। শ্রেষ্ঠা ইতস্তত করে উত্তর দিল, তুমি এত তাড়াতাড়ি এত কিছু কি করে বলে গেলে? অদ্ভুত তো। আচ্ছা, এটা তো নিশ্চয়ই মনে আছে, তারপরের দিন একবার একটা টেডি টাইগার নিয়ে এসেছিলাম তোমার জন্য, তোমার জন্মদিনে। তুমি ভয়ে কান্না করে দিয়েছিলে। তারপর আমি কি করেছিলাম বলো তো? টেডি? কিসের টেডি? তুমি কি আমার সঙ্গে মজা করছো শ্রেষ্ঠা? এগুলো কেমন ছিল মানুষই? একটা মানুষ এভাবে এত ঘটনা কি করে বলে যেতে পারে? এটা হয় কখনো? আমি জানি না কিচ্ছু। আমাকে কিচ্ছু জিজ্ঞেস করবেন না। এ বলে উঠে দৌড়ে কিচেনের দিকে চলে গেল শ্রেষ্ঠা। আমি হতবাক হয়ে চেয়ে আছি ওর যাওয়ার পথে। শ্রেষ্ঠার সাথে বিয়ের কয়েকটা দিন আগের ঘটনাটা ও এভাবে বলে গেল কি করে? শ্রেষ্ঠা বরাবর ভীতু প্রকৃতির মেয়ে। বাঘের পুতুল দেখে ভয়ে যে কাণ্ডটা করেছিল, বাধ্য হয়ে সেটা ফেরত দিয়ে আসতে হয়েছিল আমাকে। এত বড় একটা ঘটনা এটাও সে বলে গেল? না, দুইয়ে দুইয়ে কিছুতেই চার মিলছে না। তাছাড়া ওকে আমি কিছু জিজ্ঞেস করতেই কেমন জানি ভয়ে চুপসে গেল। এমন মনে হলো যেন কিছুই জানে না ও। তাই আমার প্রশ্নের উত্তর দিতে ভয় হচ্ছে। কিন্তু এমনটা তো হবার কথা নয়। শ্রেষ্ঠার সঙ্গে বিয়ে হয়েছে আমার 1 সপ্তাহ আগে, এটা ঠিক। কিন্তু ওকে আমি তারও সামান্য কয়েক বছর আগে থেকে চিনি। ওর সাথে একটা ভালোবাসার সম্পর্ক ছিল আমার। হয়তো ওর আর আমার বয়স, আচার, ব্যবহার, প্রকৃতি কোনো কিছু তেমন ম্যাচ করে না, কিন্তু ওর শিশুসুলভ আচরণ, ওর উড়ন্তপনা ওর প্রতি আকৃষ্ট করে আমাকে। তাই আমি শ্রেষ্ঠাকে ভালোবেসে পেরেছি। শ্রেষ্ঠার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত জলের মতো পরিষ্কার এখন আমার কাছে। শ্রেষ্ঠার এই অদ্ভুত ব্যবহারে সত্যি বিচলিত না হয় কোনো উপায় নেই। এ সত্যি আমার শ্রেষ্ঠ তো, নাকি অন্য কেউ? দুপুরবেলায় আমি বেডরুমে বসে বসে কিছু অফিসের কাজ করছি। শ্রেষ্ঠা নিচে ড্রয়িং রুমে কাজ করতে করতে একটা কণ্ঠস্বর কানে ভেসে আসলো আমার অফিস থেকে একটা কলিগ এসেছে বাসায়। যদিও ফোন করে আগে ইনফর্ম করে রেখেছিল আমাকে। এমন পরিস্থিতি কাজটা ফেলে যেতে পারছি না। ও কি বলছে সেটা শোনার চেষ্টা করছি। ভাবি, সিদ্ধান্ত কোথায়? ওর সাথে একটু দেখা করার ছিল। আমার ডাক নাম সিদ্ধান্ত। অফিসে এই নামে বেশিরভাগ সময় ডাকা হয় আমায়। নিশ্চয়ই ও শ্রেষ্ঠাকে উদ্দেশ্য করে বলছে। সিদ্ধান্ত? সিদ্ধান্ত কে? নাম শুনে আকাশ থেকে পড়ার মতো ভাব করে শ্রেষ্ঠার প্রশ্ন। আপনি কি আমার সাথে মজা করছেন ভাবি? এখন বলেন নিজের হাজবেন্ডকেই নিজেই চিনতে পারছেন না। ও হ্যাঁ, আসলে নামটা মাথায় ছিল না আমার। আপনি বসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক। শ্রেষ্ঠা সিঁড়ি পেয়ে উপরে উঠে আসতে লাগলো। আবার একটা খটকা। আমার ডাক নাম সিদ্ধান্ত জামান। অফিসের কলিগ সহ অনেকে এই নামেই আমাকে ডাকে। এমনকি বিয়ের আগে শ্রেষ্ঠাও এই নামেই আমাকে ডাকতো। আমার নামটা শুনে এবার চিনতে না পারাটা এবার সত্যি আরও বেশি ভাবিয়ে তুলছে আমাকে। একটা মানুষ সব কিছু ভুলে যেতে পারে, কিন্তু কারোর নাম সেটা কি করে ভুলে যায়? এবার মনে হচ্ছে টেনশনটা মাথা ছিঁড়ে খাবে আমার। এসব কি হচ্ছে আমার সঙ্গে?
একের পর এক জটিলতা থেকে জটিলতর প্রশ্নের সম্মুখীন হচ্ছে আমি, যার উত্তর জানা নেই আমার। সকালবেলা শ্রেষ্ঠার বিয়ের আগের ঘটনাগুলো মনে করতে না পারা, এখন আবার আমার নাম ভুলে যাওয়া। আমি শ্রেষ্ঠার হাজব্যান্ড হই। বিয়ের আগেও বহু দিন পরিচয় ছিল আমাদের, যদিও ওই রকম ঘনিষ্ঠতা ছিল না আমাদের। শ্রেষ্ঠা এখন আমাকে আপনি করে রাখতেই অভ্যস্ত, তাই বলে কেউ নিজের স্বামীর নাম ভুলেছে? ভাবনা রেস্ট না কাটতেই শ্রেষ্ঠা রুমে ঢুকে পড়ল। আমি ওর সাথে নিচে গেলাম। তারপর কলিগের সাথে কথা বলতে বলতে একটু বাইরে বের হলাম। বাড়ি ফিরতে ফিরতে একটু লেট হলো। ড্রয়িং রুমে ঢুকে দেখি মেসিল বসে বসে মোবাইল ঘাটছে। কি হলো, সারাদিন মোবাইল নিয়ে এত ডুবে থাকলে হবে? তোর ভাবি কোথায়? জানি না। মিছিল বিরক্তির সূচক উত্তর দিয়ে আবারও মোবাইলের দিকে মনোযোগ নিবেশ করলো। আমি এগিয়ে গেলাম ওর দিকে। কি হলো, কি দেখছি মনোযোগ দিয়ে এত? একটা গল্প পড়ছি, প্রদীপচন্দ্র দেশ ভাইয়া প্রদীপ স্টোরিজ নামে একটা নতুন পেজ খুলেছেন, এখান থেকে তার গল্প পড়ছি। ও এই কথা, আমি ব্ল্যাক AUI গ্রুপে তার গল্প পড়েছি। তোকে সময় করে অ্যাড করে দেবো, খুব ভালো একটা গ্রুপ। ঠিক আছে। তা তোর ভাবি কোথায় জানিস? না, বললাম তো। আমি শ্রেষ্ঠাকে নিচের ফ্লোরে খুঁজে না পেয়ে ওপরে চলে গেলাম। আমারটাকে সাড়া দিচ্ছে না শ্রেষ্ঠা। কি হলো কিছু বুঝতে পারছি না। হঠাৎ দেখতে পাই বাথরুমের দরজাটা ভেতর থেকে লক করা, তার মানে শ্রেষ্ঠা ভেতরেই আছে, কিন্তু সাড়া দিচ্ছে না কেন? তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বাথরুমের দরজাটা প্রেশার দিতেই ভেতর থেকে শ্রেষ্ঠা বেরিয়ে এলো। আমি হুমড়ি খেয়ে শ্রেষ্ঠা উপরে পড়ে গেলাম। মেঝেতে লুটিয়ে পড়ি দুজনেই। শ্রেষ্ঠা গোসল করে বেরোচ্ছিল, গায়ে একটা টাওয়াল জড়ানো ছিল ওর। ও আমার নিচে আর আমি ওর ওপরে। আমার আর শ্রেষ্ঠার চোখ এই মুহূর্তে একই সমান্তরে অবস্থান করছে। ও শরীর থেকে সাবান আর শ্যাম্পুর সুগন্ধি নাকিয়ে এসে সুরসুরি দিচ্ছে আমার। হঠাৎ আমার চোখ জোড়া শ্রেষ্ঠার ঘাড়ের পেছনের দিকে চায়। মুহূর্তেই চমকে উঠলাম আমি। শ্রেষ্ঠার ঘাড়ের নিচে একটা জন্ম দাগ ছিল। ও নিজেই আমার সাথে এই দাগের কথা শেয়ার করেছে। এমনকি বিয়ের আগে একবার ছেলে মানুষে বসতো দেখিয়েছিল আমাকে। বিয়ের পরে শ্রেষ্ঠার সাথে সেই রকম অন্তরঙ্গা হয়নি কখনো। ও সবসময় এড়ে চলতো আমাকে। আমাদের ভেতরে শারীরিক সম্পর্ক হলেও সেটা জাস্ট অন্ধকার ঘরে তাই সারাভাবে। তাই ওর সব কিছুই দৃষ্টিগোচর হয়নি আমার। কিন্তু আজকে এটা আমি কি দেখছি? শ্রেষ্ঠার ঘাড়ের ওপর থেকে জন্মদাগটা গেল কোথায়? আমাকে ঠেলে দিয়ে উপরে উঠে পড়ল শ্রেষ্ঠা। তারপরে বাথরুম থেকে দ্রুত প্রস্থান করে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে। না, এটা আমার শ্রেষ্ঠা হতেই পারে না কিছুতেই। এই কারণেই এতটা দূরত্ব। এবার সব কিছু পরিষ্কার হচ্ছে আমার চোখে। আসল শ্রেষ্ঠা সে নয় তো, যার সঙ্গে আমার এর আগে দুবার পথে থাকা হয়েছে। তার মানে ওরা দুজন এক নয়, সম্পূর্ণ আলাদা সত্তা। আমি যাকে এতদিন শ্রেষ্ঠা ভেবে আসছি সে শ্রেষ্ঠা নয়। যে আমার বাবার সাথে হাত মিলে আমার ক্ষতি করতে চাইছে সেই আসল শ্রেষ্ঠা। এটা ভাবতে ভাবতে আমার পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগলো। যদিও আমি জানি না আমার ভাবনা কতটুকু সত্য নাকি পুরোটাই মনের ভুল। আমি যতদূর জানতাম তোমার ঘাড়ে একটা জন্মদাগ ছিল, সেটা উদা হয়ে গেল কোথায়? স্ত্রীর দিকে এই প্রশ্নটা আমি নিজেই ছুড়ে দিলাম। কি আপনি আমার ঘাড় দেখেছেন? আপনি কি করলেন? এটা কেন করলেন? এই শোনো, ন্যাকামো একদম করো না। আমি জানি তুমি সব বুঝতে পারো, সব জানো তুমি। আমার সামনে বাচ্চাদের মতো আচরণ করে কোনো লাভ নেই। তার আগে আপনি বলুন, আমার ঘাড় দেখলেন কেন? কেন, খুব সমস্যা হয়ে গেল নাকি ধরা পড়ার ভয়? ধরা পড়া? কি বলছেন আপনি এসব? কি করেছি আমি? আমার সঙ্গে নাটক না করে বলো, তোমার দাগটা কোথায় গেল? আমি জানি না। জানো না? এটা কোনো প্রশ্নের উত্তর হলো না। আমি সত্যি জানতাম না তো, আগে তো ছিল। আমি স্পষ্ট বুঝতে পারছি শ্রেষ্ঠা আবারও মিথ্যে বলছে আমাকে। এভাবে কারো শরীর থেকে জন্মদাগ উধা হয়ে যেতে পারে না। তাছাড়া এখন ওকে আর প্রশ্ন করে কোনো বিশেষ লাভ নেই। এভাবে নাটক করে সবটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। যা প্রমাণ জোগাড় করার নিজেকেই করতে হবে আমাকে। এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো ওই মেয়েটার পর্যন্ত পৌঁছানো। কিন্তু কোথায় পাবো আমি ওকে? এর আগে ওর সাথে কয়েকবার দেখা হয়েছে আমার, কিন্তু সেটা আমার ইচ্ছায় নয়, ওর ইচ্ছে হয়েছে। এখন আমার নিজের প্রয়োজনে ওকে দরকার। ভাবতে ভাবতে হঠাৎ একটা বুদ্ধি আসলো আমার মাথায়। সেদিন বাবার ফোনে মেয়েটার ছবি দেখেছি আমি, আর আমি এটাও নিশ্চিত বাবার সাথে ওর কোনো যোগাযোগ আছেই। তার মানে বাবার ফোনে নিশ্চয়ই ওর কন্ট্যাক্ট নাম্বার থাকবে। আবারও বাবার ফোনের প্রয়োজন আমার। নেহাত সেদিন সময় পাইনি, নয়তো সেদিন নাম্বারটা ফোন থেকে জোগাড় করে ফেলতাম। আর যে করেই হোক ফোনটা আবারও আমার হাতে আসা চাই। কিন্তু সেটা কি করে? বাবার কাছে কি কিছুতেই সরাসরি ফোনটা চাইতে পারি না আমি।
এই সময় মিছিলটা নেই বাড়িতে। ও থাকলে আগের পরে প্ল্যানটা অ্যাপ্লাই করা যেত। এখন আর তার সুযোগ নেই। বাবার রুমে গিয়ে দেখি সে শুয়ে শুয়ে একটা পত্রিকা পড়ছে, ফোনটা পাশেই রাখা। এখন তাকে যদি বুদ্ধি করে পিছন থেকে তুলতে পারি তবে আমার কাজটা অনেকটাই সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু কি করে করবো এই কাজটা ভাবতে ভাবতে আরও একটা নতুন প্ল্যান ঠিক করে ফেলি। যথেষ্ট তাড়াহুড়ো করে বাবার রুমে ঢুকে পড়লাম আমি। বাবা, কি করছো তুমি এখন? এই তো তেমন কিছু না। কেন, কি হয়েছে? আমার সাথে একটু বাড়ি যেতে পারবে? এই দুপুরবেলা কোথায় যাবি? একটু বের হবো, কাজ আছে। তুমি রেডি হও। কিন্তু কি কাজ? যেতে যেতে বলছি তোমাকে, এখন এত কথা বলার সময় নেই। আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে রেডি হ। আর একটা কথা, আমাদের ফিরতে হয়তো লেট হতে পারে, তো তুমি মনে হয় এখনো স্নান করোনি। তুমি স্নানটা সেরে নাও, তারপর দুজনে বের হবো। সে কি, কেন দেরি হবে কেন? আমি শিওর না, হতেও পারে। কি যে বলিস বুঝতে পারছি না কিছুই। আচ্ছা যাই, তবে গোসলটা করে আসি। তাছাড়া এমনিতেও গোসল করতে হতো একটু পরে। আমার কাজটা অনেক সহজ হয়ে গেল। বাবা স্নান করার জন্য বাথরুমে ঢুকে পড়লেন। আমি সুযোগ বুঝে আবারও রুমে ঢুকে পড়ি। তার ফোনটা বিছানার উপরেই রাখা আছে। হামলে পড়ি সেটার ওপর। ভাগ্যিস মিছিলের কল্যাণের পাসওয়ার্ডটা জানা ছিল আমার। প্রথমেই কন্ট্যাক্ট লিস্টে ঢুকে চিরুনি তল্লাশি জ্বালাই। সকল নাম্বার একে একে চেক করতে থাকি। হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল আমার। আমার নামে একটা নাম্বার সেভ করে রাখা, কিন্তু ওই নাম্বারটা আমার নয়। কিছুতে একটা গন্ডগোল এখানে আছেই। তা না হলে আমার নামের সাথে নম্বরের মিল থাকবে না কেন? নাম্বারটা চট করে নিজের ফোনে টুকে নিলাম। সন্দেহের লিস্টে আর যতগুলো নাম্বার ছিল সবগুলো টুকে নিলাম। তারপর তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে পড়ি। বাবা এমনিতেই ধূর্ত প্রকৃতির মানুষ, তাই তাকে আমাকে সন্দেহ করার সুযোগ দিলাম না। দুপুরের পরে কাজের বাহানায় বাইরে বেরিয়ে পড়লাম দুজনে। আবার সন্ধ্যার আগে ফিরে আসি। এতক্ষণ বাবার সাথে তাকাতে নিজের প্ল্যানে কোনো কাজই করা হয়নি, কিন্তু এবার আর সময় নষ্ট করা চলবে না। নতুন একটা সিম কার্ড দিয়ে একে একে সমস্ত নাম্বার ডায়াল করতে থাকি। যদিও আমি নিজের কণ্ঠস্বর শুনতে দিইনি তাকে, শুধুমাত্র ওপাশে কণ্ঠস্বর শুনে আইডেন্টিফাই করতে থাকি। এর ভেতরে নারী কণ্ঠস্বর কারোরই ছিল না। এরপর কিছুক্ষণ পরে একটা নাম্বার কন্ট্যাক্ট হতেই ওপাশ থেকে নারী কণ্ঠ ভেসে আসে। হুবহু সেই মেয়েটার কণ্ঠ। ওর গলার আওয়াজের সাথে কিছুটা হলেও আমি পরিচিত, তাই চিনতে দেরি হলো না। আমি এখন কথা বললেই চিনে ফেলবো আমাকে, তাই কলটা দ্রুত কেটে দিলাম। তারপর একটা মেসেজ করলাম, আমি সৌহাতের বাবা, আজ রাত 10টায় তোমার সাথে দেখা করতে চাই, জরুরি কথা আছে। লোকেশন? আমার ফোনটা সৌহাতের কাছে, তাই বাধ্য হয়ে এই নাম্বার দিয়ে তোমাকে মেসেজ দিলাম। এখন কথা বলার সুযোগ নেই। আর হ্যাঁ, ভুলেও কিন্তু আমার নাম্বারে কল দিতে যেও না, তবে দুজনেই ধরা পড়ে যাব, ঠিক আছে? মেসেজটা সেন্ড করে দিলাম। এবার শুধু রাত 10টার অপেক্ষা। সন্ধ্যার পরে বাবাকে নজরে নজরে রেখেছি, যাতে সেই মেয়েটার সাথে যোগাযোগ করার সুযোগ না পায়, কারণ আজকে ওর সাথে বাবার একবার কথা হলেই আমার সব খেলা শেষ। রাত 10টার আগেই নির্দিষ্ট গন্তব্যে গিয়ে উপস্থিত হলাম। একটু পরে মেয়েটাও চলে এলো। যথারীতি মুখে ওড়না দিয়ে ঢেকে রেখেছে। এমনিতে চেনার উপায় নেই। আমি ওকে একটা রুমের ভেতরে ডাকি। সেখানে দেখা করার কথা ছিল। সে রুমে এসে ঢুকতেই আমি দরজাটা বন্ধ করে দিই। আমাকে দেখে বেশ ঘাবড়ে গেল। সবাইকে যে ধোঁকা দিয়ে বেড়ায়, আজকে তার সাথেই এত বড় একটা গেম খেলবে কেউ, সে নিজেও হয়তো বুঝে উঠতে পারেনি। আমি মাস্ক, কালো চশমা আর কোট পরিহিত এক প্রকার ছদ্মবেশ নিয়ে আসাতে চিনতে পারছে না। তাই আমি সৌহার্দ্যের বাবা নই, এটুকু সে বুঝতে পেরেছে। এ কি কে আপনি? আপনি আমায় এখানে ডেকেছেন কেন? আপনি তো সৌহার্দ্যের বাবা নন। আমি আর কথা বলার সুযোগ না দিয়ে পেছন থেকে ওর মুখটা চেপে ধরি। একটা মেয়ে যার সাথে আমাকে এমন আপত্তিকর আচরণ করতে হচ্ছে, আসলে আমার জন্য বিষয়টা আরও বেশি দুঃখজনক। কিন্তু এই মুহূর্তে এটা ছাড়া কোনো অপশন নেই আমার কাছে। একবার মেয়েটা ছুটে যদি দাগটা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমার ধারণাটা ভুল প্রমাণিত হলেই আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব, তাতে সে যত বড় অন্যায় করুক না কেন আমার সাথে। মেয়েটার ঘাট থেকে কাপড়টা নামাতেই মুহূর্তেই চমকে উঠি আমি, কারণ আমার চোখের সামনে সেই জন্মটা একটা চলচল করছে, যা শ্রেষ্ঠা শরীরের ওপর দেখেছিলাম আমি। হুবহু সেই একই জায়গা, সেই একই দাগ। তার মানে এই সেই আসল শ্রেষ্ঠা। তাহলে আমার বাড়িতে যে আছে সে কে? তার শ্রেষ্ঠা সে থাকার উদ্দেশ্য কি? আর বাচ্চা সুলভ সেই সহস্র শ্রেষ্ঠারই বা হঠাৎ করে আমার পরিবর্তন হলে কি করে? আমি ধরে ফেলেছি তোমাকে, তুমি আমার সেই শ্রেষ্ঠা। আমি শ্রেষ্ঠাকে উদ্দেশ্য করে বললাম, কে আপনি? আপনার কণ্ঠস্বর পরিচিত লাগছে আমার। আমি কে দেখতে চাও? তবে দেখে নাও। এই বলেই মুখ থেকে মাস্ক আর চশমাটা খুলে ফেললাম। নিজের সামনে আমাকে দেখতে পেয়ে চমকে ওঠে শ্রেষ্ঠা। আমায় এভাবে এখন দেখতে পাওয়া ওর কাছে বিনা বেগে পত্রপাতের মতো।
শ্রেষ্ঠা বেরিয়ে যাবার জন্য পা বাড়ালো। ঠিক তখনই আমি ওকে নিচের কাছে টেনে নিলাম। তারপর ওকে মুখোমুখিভাবে জড়িয়ে ধরলাম। কি হচ্ছে এগুলো? ছাড়ুন আমায়। আর আমি শ্রেষ্ঠা নই। তুমি আর আমাকে ফাঁকি দিতে পারবে না। আমি জানি তুমি শ্রেষ্ঠা। না, আমি শ্রেষ্ঠা নই। তাহলে কে তুমি? আমি আমি প্রকৃতি। আমতা আমতা করে নামটা উচ্চারণ করলো। আমি বুঝতে পারলাম শ্রেষ্ঠা আবার মিথ্যে বলছে। মিথ্যে কথা। তুমি প্রকৃতি নও, তুমি শ্রেষ্ঠা, আমার শ্রেষ্ঠা, যাকে আমি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম এক সময়, আর এখনো বাসি। মাথা খারাপ হয়ে গেছে আপনার? কি বলছেন এগুলো? আমার মাথা এখনো ঠিক আছে। আমি তোমায় এখনো ভালোবাসি শ্রেষ্ঠা। আমার সেই সহজ সরল বোকা শান্তশিষ্ট শ্রেষ্ঠাকে আমি আজও ভালোবাসি। কিন্তু একটা কথা বলো তো, তুমি হঠাৎ এরকম হিংস্র হয়ে গেলে কি করে? তুমি তেমন ছিলে না। আমার বাবার সাথে তোমার কি সম্পর্ক? আর একটা কথা, আমার মাকে কে খুন করেছে তুমি জানো নিশ্চয়ই। আপনার অযথা প্রলাপ শোনার সময় আমার কাছে নেই। ছাড়ুন বলছি। না, ছাড়বো না। আজ তোমাকে সত্যিটা বলতেই হবে। বললাম তো আমি আপনার শ্রেষ্ঠা নই। তাই নাকি? আমার চোখের দিকে তাকিয়ে বলো তো। শ্রেষ্ঠা আমার চোখের দিকে তাকাতে সাহস পাচ্ছে না। আমি এগিয়েছি ওর দিকে। ওর ঠোঁটের কাছে নিজের ঠোঁট জোড়া এগিয়ে নিয়ে চাই। শ্রেষ্ঠা ভীষণ ইতস্তত বোধ করছে। কি হলো? এখন আমার স্পর্শ ভীষণ খারাপ লাগছে তোমার, তাই না? অথচ এক সময় আমার চোখে দেখতে না পেলে বাচ্চাদের মতো কান্না করতে। ভুলে গেলে তুমি সব? তোমার তো বিয়ে ঠিক হয়েছিল আমার সাথে। তাহলে তারপরে কি হলো? তুমি আমার থেকে আলাদা হয়ে গেলে কি করে? তুমি আমার ক্ষতি কেন করতে চাচ্ছ? আমার উপর কিসে এত রাগ তোমার? আমি স্পষ্ট লক্ষ্য করছি শ্রেষ্ঠার চোখ জলে ছলছল করছে। একটু পরই জলের ধারা গড়িয়ে পড়বে চোখ বেয়ে। কিছু বোঝার ওঠার আগে আমায় একটা ধাক্কা মেরে দিল শ্রেষ্ঠা। তারপর এগিয়ে আসে আমার দিকে। ক্ষতি? কিসের ক্ষতি? আমি তো শেষ করে দেব তোমায়, প্রাণ নিয়ে নেব তোমার থেকে। আমি কি ক্ষতি করেছি তোমার শ্রেষ্ঠা? আমায় একবারও ওই নামে ডাকবে না। এই নাম মুখে নেবার যোগ্যতা হারিয়ে ফেলেছো তুমি। ঠিক আছে, তুমি ওকে মারতে চাও তো মারো, যা খুশি করো। দয়া করে তার আগে এইটুকু বলো, তুমি কেন এমনটা করছো? আমার উপর কিসে প্রতিশোধ নিতে চাইছো তুমি? এটা না চেনে আমি যা মরেও শান্তি পাবো না। আর আমার মা, আমার মাকে কে খুন করেছে? আমি বাধ্য নই তোমার এত প্রশ্নের উত্তর দিতে। তাছাড়া আমি এইটাও ভালো জানি নাটক করছো তুমি আমার সাথে। আমায় বিভ্রান্ত করার চেষ্টা করছো। তুমি মানুষকে ধোঁকা দেওয়া আর প্রতারণা করা ছাড়া আর কিছুই করতে পারো না। আমি নির্বাক হয়ে যাচ্ছি শ্রেষ্ঠার কথা শুনে। ওর কথা শুনে এটা বুঝতে পারলাম যে আমার উপর প্রচণ্ড রাগ ওর। আর শুধু রাগ নয়, সেই রাগের সাথে মিশে আছে একরাশ ঘৃণা। শ্রেষ্ঠা আমাকে এতটাই ঘৃণা করে আমার কোনো কথাই ভালোভাবে নিতে পারছে না। ওর মুখ থেকে এই ঘৃণার কারণ আর আমার প্রতি জমে থাকা ঘৃণা সরাতে না পারলে ওকে নিয়ন্ত্রণ করা খুব অসম্ভব। পুরো ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে শ্রেষ্ঠা। আমার ভাবতে অবাক লাগছে এই শ্রেষ্ঠা যে কিনা একদিন একটা সামান্য বাঘের পুতুল দেখে কেটে দিয়েছিল, আর সে নিজে বাঘের থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছে। শ্রেষ্ঠা আবারও ওড়নাটা জড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি বাধা দিলাম না ওকে, কারণ সেটা একদম ঠিক কাজ হতো না। একবার ভাবলাম রুম থেকে বেরিয়ে শ্রেষ্ঠাকে ফলো করব, ও ঠিক কোথায় যাচ্ছে। কিন্তু আমাকে সেই সুযোগ না দিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গেল শ্রেষ্ঠা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা বেজে গেছে। এখন বাড়ি ফিরতে হবে। যদিও ওটা এখন আর বাড়ি মনে হয় না নিজের কাছে। ওই বাড়িতে একজন আমায় প্রতিনিয়ত খুন করার চেষ্টা করে যাচ্ছে, আর একজন দিনের পর দিন একটা ভিন্ন মানুষের মুখোশ পরে ঠকিয়ে যাচ্ছে আমাকে। মিছিল নেহাত বাচ্চা মানুষ, ও এসবের কিছু বোঝে না। না হলে হয়তো ও অন্য কোনো ষড়যন্ত্রে সামিল হতো। এটা ভাবতেও এটুকুর কষ্ট বা দ্বিধা হচ্ছে না আমার। একটা ট্যাক্সি করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তায় তেমন একটা জ্যাম নেই, যেতে খুব একটা সময় লাগার কথা নয়। কিন্তু আজকে মনে মনে একটা ভীষণ প্রতিজ্ঞা করে ফেললাম আমি। আর সেটা হলো যে করেই হোক নকল শ্রেষ্ঠার আসল পরিচয়টা খুঁজে বের করতেই হবে আমাকে। আর সেটা ওর মুখ থেকেই। ও এমনিতেই স্বীকার করতে চাইবে না আমি জানি, কিন্তু এমন কিছু করতে হবে যাতে ও নিজের খোলস ছেড়ে নিচে বেরিয়ে আসতে বাধ্য হয়। প্রয়োজন পড়লে জোর করতে হবে তাকে, বল প্রয়োগ করতে হবে। আমার আসল উদ্দেশ্য ওর মুখ থেকে সত্যিটা স্বীকার করানো। ব্যালকনিতে বসে আছে, আমি পেছন থেকে লক্ষ্য করছি তাকে। বাইরের দিকে তাকিয়ে কিছু একটা মনোযোগ দিয়ে দেখছে, হাতে একটা চায়ের কাপ। রাতেই শ্রেষ্ঠার মুখ থেকে আসল সত্যটা বের করার জন্য একটা প্ল্যানিং রেডি করে রেখেছিলাম আমি। আজকে সেটাই অ্যাপ্লাই করতে হবে। এমনিতেই বাসায় বাবা নেই। সকাল সকাল মিছিলকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছে সে। এই সময়টা আমার জন্য সব থেকে বেশি উপযুক্ত।
ধীরে ধীরে এগিয়ে যাই আমার স্ত্রীর দিকে। তারপর ওর পাশে গিয়ে বসলাম। বাইরে থেকে তাই কি দেখছো? কিছু না, এমনিই তাকিয়ে আছি। আচ্ছা, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? আমার কথা শুনে ও হি হি করে হেসে উঠল। আপনি কি যে বলেন না, কেন সকাল সকাল লজ্জা দিচ্ছেন আমায়? তার মানে বাসো? জানি না। আচ্ছা, আপনিও আমাকে ভালোবাসেন তাই না? হ্যাঁ, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আর দেখো তোমায় ভালোবেসে কি করেছি আজ আমি। কি? এই যে দেখো, ব্ল্যাক কফি তোমার জন্য তৈরি করে আনলাম। তুমি তো খুব পছন্দ করো এটা। হ্যাঁ, খুব পছন্দ করি, কিন্তু আপনি এটা কখন বানালেন? এই তো একটু আগে। চলো এটা দুজনে শেয়ার করে খাই। আগে তুমি এক চুমুক খাও, তারপর আমি। শ্রেষ্ঠের হাতে কফির কাপটা দিলাম। ও একটা চুমুক দিয়ে কিছুটা কফি নিয়ে নিল। তারপর আমার দিকে কাপটা এগিয়ে দেয়। আমি বললাম, আচ্ছা একটা কাজ করি, তুমি অর্ধেকটা নাও আর বাকি অর্ধেকটা আমার। তাছাড়া ব্ল্যাক কফি তো তোমার প্রিয়, আমার নয়। ঠিক আছে, তবে কিন্তু আপনাকেও খেতে হবে। আচ্ছা। নকল চেষ্টা আমার সামনে পরম তৃপ্তি সহকারে কফি খেতে লাগলো। এবার আমার মক্ষম চাল দেবার সময়। ওকে আজ ভয় দেখাবো আমি। বাধ্য হবে আসল সত্যটা স্বীকার করতে। আচ্ছা শ্রেষ্ঠা, শোনো। বলুন। কফিটা খেতে ভালো লাগছে তো? হ্যাঁ, খুব ভালো। অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছো কি? না তো কি? কফিটা কি অন্যরকম লাগছে না খেতে? উফ, কি যে বলেন না আপনি। কেমন লাগবে আর খেতে? বিষের গন্ধ পাচ্ছ কোথাও? বিষ? কিসের বিষ? কি বলছেন আপনি? আমি ওর কাছে গিয়ে ফিস ফিস করে বললাম, কেন কফির ভেতরে তুমি বিষের গন্ধ পাচ্ছ না? আমি যে কফিতে বিষ মিশিয়ে দিয়েছি। আমার কথা শুনে ও হাত থেকে কফির কাপটা ফেলে দিল। ভয়ে যেন চোখ জোড়া বড় হয়ে যেতে লাগলো তার। কি হলো, ভয় পেয়ে গেলে নাকি? আপনি সত্যি বিষ মিশিয়েছেন কফিতে? সেটা তো তুমি ভালো করে বুঝতে পারবে। তুমি কফি টেস্ট করেছো, আমি তো করিনি। আপনি মজা করছেন আমার সাথে তাই না? কি জানি, হয়তো মজা করছি, হয়তো বা না। আমি লক্ষ্য করলাম ভয়ে শ্রেষ্ঠের প্রাণ উষ্ণাগত। ভীষণ হাসি পাচ্ছে ওর এই দুরবস্থা দেখে। আমার গলাটা জ্বলে পড়ে যাচ্ছে, শ্বাস নিতে পারছি না কেন আমি। শ্রেষ্ঠ ধরেই নিয়েছে কফিতে আমি বিষ মিশিয়েছি। তাই ওর অন্তরের ভয় ওকে সত্যিকারের বিষের উপলব্ধি করাচ্ছে, যেমনটা আমরা কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভয় পেলে করি। আমার সামনে ছটপট করা শুরু করে দিল শ্রেষ্ঠা। না, আপনি আমার সাথে এটা করতে পারেন না, কিছুতেই না। তার মানে বিষ তার কাজ করছে। ভালো, তাহলে এবার আমি নিশ্চিন্ত। বেশ ঠান্ডা মাথায় শ্রেষ্ঠাকে উদ্দেশ্য করে বললাম কথাটা। কেন করলেন আপনি আমার সাথে এটা? কেন? স্ত্রী হই আমি আপনার। কি এমন ক্ষতি করেছিলাম আমি আপনার? ক্ষতি না তো, তুমি আমার কোনো ক্ষতি করনি। ক্ষতি তো নিজে আমি নিজেকে করেছি। আর সেটা হলো তোমাকে না চিনতে পেরে। আমার আগে বোঝা উচিত ছিল তুমি একটা ফেক। কি বলছেন আপনি এগুলো? আমি ফেক কেন হতে যাব? আমি আপনার স্ত্রীর শ্রেষ্ঠা, যাকে আপনি নিজের থেকেও বেশি ভালোবাসেন। আর আমিও আপনাকে খুব ভালোবাসি। আমি কোনো ফেক নই। আমি নকল চেষ্টা করা অনবরত নাটকগুলো আর সহ্য করতে পারছিলাম না। তাই রাগের বসে ঠাস করে ওর গালে একটা চর বসিয়ে দিই। একদম চুপ করো ড্রামা কুইন, আর একবার নাটক করার চেষ্টা করলে তোমার জিভ আমি উপড়ে নেব। এই বলি আমি নকল চেষ্টাকে একটা রুমের ভেতর নিয়েছি। ওকে একটা ধাক্কা মেরে সোফার উপরে ফেলে দিলাম। তারপর ওকে উদ্দেশ্য করে বললাম, আমার সাথে নাটক করে কোনো লাভ নেই। আমি জেনে গেছি তুমি আসলে শ্রেষ্ঠ নও। তুমি শ্রেষ্ঠের একটা কপি। আর তুমি যেই এই অবুঝ শিশুর মতো আচরণ করে বেড়াও, সেটাও তোমার একটা মুখোশ। তাই বলছি আমার সামনে একদম নাটক করো না। অবশ্য সেটাও করার সুযোগ পাবে কিনা তা বলতে পারছি না এই মুহূর্তে। তুমি মেরে ফেলবে আমায়, তাই তো? না, এখন তো আর কিছু করবো না। আমি যা করার তোমার শরীরে আমার দেওয়া পেশ করবে। এতক্ষণে সে তোমার শরীরে রক্তের প্রতিটা ফোঁটা মিশতে শুরু করেছে। তারপর ধীরে ধীরে তোমার সারা দেহে ছড়িয়ে পড়বে। তারপর কি ঘটবে আশা করি তুমি বুঝতে পারছো। আমি মরতে চাই না, প্লিজ বাঁচিয়ে নাও আমায়। বাঁচিয়ে নেব, কিন্তু কেন? আমি এত কিছু জানি না, তুমি বাঁচাও আমায়, প্লিজ সেভ মি। তোমায় বাঁচিয়ে আমার লাভ কি? হ্যাঁ, আমার তো বিশেষ কোনো লাভ নেই। কি চাও তুমি? হ্যাঁ, আমায় শুধু একবার বলো। আমি গিয়ে শ্রেষ্ঠের বিপরীতে রাখা সোফাটায় আরাম করে বসলাম। চলো একটা ডিল করা যাক। ডিল? কিসের ডিল? তুমি নিজের আসল পরিচয় আমার কাছে প্রকাশ করো। কে তুমি, কোথা থেকে এসেছো, কি চাও, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কিছু খুলে বললেই
তবেই এই বাড়িতে একটা অ্যাম্বুলেন্স আসবে, আর সেই অ্যাম্বুলেন্সে চেপে তুমি হসপিটাল যাবার সুযোগ পাবে। আর যদি আমার সত্য না মানো, নিজেকে এই ঘরে মরতে দেখার জন্য প্রস্তুত হও। তুমি আমার সাথে এত বড় চালাকি করলে? কেন? চালাকি কি তুমি একাই করতে পারো? ধোকা কি তুমি একাই দিতে পারো? হ্যাঁ, আমি সব বলবো তোমায়, তার আগে বাঁচাও আমায়, নয়তো তোমার প্রশ্নের উত্তর দেবার জন্য বেঁচে থাকবো না আমি। দেবো না। এই বিষ এত সহজে মারবে না তোমায়, এখনো যথেষ্ট সময় আছে। আমায় সবটা খুলে বলো। তোমার জীবন রক্ষার দায়িত্ব আমার, আর যদি না বলো তাহলে তোমাকে মারার দায়িত্বটাও কিন্তু আমার। আমি রাজি, বলো কি জানতে চাও? এই তো পথে এসেছো। সবার আগে নিজের মুখে স্বীকার করো তুমি শ্রেষ্ঠ নও। যার সাথে বিয়ে ঠিক হয়েছিল আমার, সে তুমি নও। হ্যাঁ, আমি সৃষ্টা নই। আমি সৃষ্টা সেজে তোমার বাড়িতে ছিলাম এতদিন ধরে। তুমি যাকে ভালোবাসতে সে অন্য কেউ, আমি নই। এইমাত্র আমার স্ত্রীর মুখ থেকে যে কথাগুলো বের হলো, এই উত্তর যদিও আমার অনেক আগের থেকে জানা, তারপরও ওর মুখ থেকে শুনে কেমন যেন একটা ধাক্কা খেলাম। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। জানি না কেন এমনটা হচ্ছে। বলো, এরপর আর কি জানতে চাও তুমি? এত সময় কেন নিচ্ছ? আমায় না মেরে শান্তি পাচ্ছ না তুমি, তাই না? নকল চেষ্টা আবারও ছটফট করতে লাগলো, এক প্রকার চিৎকার করা শুরু করে দিল। আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি, কারণ ওই কফিতে কোনো বিষ মেশানো ছিল না। আমি শুধু ভয় দেখানোর জন্যই বিষের কথাটা বলেছিলাম, কিন্তু এতে তো ওর এভাবে অস্ত্রের পর কথা নেই। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। আমি ছুটে গেলাম ওর দিকে। কি হলো তোমার? তোমার শরীর আরো বেশি খারাপ করছে? জানি না, শ্বাস নিতে পারছি না আমি। আমার কথা ছাড়ো, আগে তোমার প্রশ্ন করো, তারপর হাসপাতালে নিয়ে চলো আমায়। তোমার পায়ে পড়ি, বাঁচিয়ে নাও আমায়। শ্রেষ্ঠের অবস্থা আরো ব্রেকতি হতে লাগলো। মনে হচ্ছে বিষের ভয়টা খুব বাজেভাবে ইফেক্ট পড়ছে ওর ওপর। কিন্তু এই মুহূর্তে ওর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না, কারণ ওর ক্ষতি হয়ে গেলে আমি আমার সব প্রশ্নের উত্তর পাবো না, তাও আবার এতটা কাছে এসো। এখন যে করেই হোক শ্রেষ্ঠাকে কিছু বুঝতে না দিই ওকে সুস্থ করে তুলতে হবে। কি হলো? তুমি কথা দিয়েছিলে আমি তোমার শর্ত মানলে বাঁচিয়ে নেবে আমায়। এখন কেন এভাবে সময় নষ্ট করছো? আচ্ছা, তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে? একটু জল দাও প্লিজ, বুকটা শুকিয়ে যাচ্ছে আমার। এই রুমে কোথাও জল নেই। এখন জল আনার জন্য আমাকে বাইরে যেতে হবে। শ্রেষ্ঠাকে বিশ্বাস নেই আমার, ওর পক্ষে সব সম্ভব। তাই দরজাটা বাইরে থেকে বন্ধ করে জল আনতে গেলাম। একটু পরই এক গ্লাস জল নিয়ে ফিরে আসি। তারপর আবার দরজাটা খুলি। দরজাটা খুলে দেখি ভেতরে শ্রেষ্ঠা নেই। একটা সোফার উপরে বসা ছিল, আর এখন সে ওখানে নেই। ভালো করে দেখার জন্য একটু সামনে এগিয়ে গেলাম। ধীরে ধীরে বুঝতে পারলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। বিষয়টা সত্যতা প্রমাণ করার জন্য ঘুরে তাকালাম আমি। ঠিক তখন আমাকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিই একটা প্রচণ্ড আঘাত মেরে ভেজেতে ফেলে দিল চেষ্টা। ওকে সম্পূর্ণ সুস্থ আর স্বাভাবিক লাগছে। শিট, তার মানে এতক্ষণেও অসুস্থতার নাটক করছিল। মেয়েটার কত বোকা বানাবে আমাকে। একের পর এক ছলনা করি যাচ্ছে আমার সঙ্গে। আমার রুমের ভেতর রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। তারপর জানলার পাশে এসে আমাকে উদ্দেশ্য করে বলতে থাকে, কি ভেবেছিলে আমায় বিষের ভয় দেখিয়ে মুখ থেকে আসল সত্যিটা বের করবে? কিন্তু জানো কি, তোমার থেকে আমার মাথার বুদ্ধির পরিমাণটা সামান্য হলেও বেশি। তাই তো তোমাকেই, তোমার জালে তোমাকেই ফাঁসালাম। দরজা বন্ধ কেন করেছিস? সাহস থাকলে একবার দরজাটা খুলে দেখা, বহুরূপী কোথাকার। তোমার আমার আসল পরিচয় জানবার খুব ইচ্ছা, তাই না? কিন্তু আমি যে মরে গেলেও বলতে পারবো না সেটা। কেন বলতে পারবে না? তুমি কি ভাবছো সব কিছু জানার পরে আমি তোমার সঙ্গে সংসার করব? তুমি কি সংসার করবে আমার সাথে? আমি তো তোমাকে আর সেই সুযোগটাই দেব না। জানো, আমি কিন্তু তোমার কোনো ক্ষতি করিনি। আমি সত্যি চেয়েছিলাম শ্রেষ্ঠা হয়ে তোমার সাথে সংসার করতে, কিন্তু তোমার দুর্ভাগ্য, মৃত্যু যে বারবার আহ্বান করছে তোমায়। তাই আমার পেছনে লেগে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলে। তুমি কি বলছো এসব? এত বড় একটা অন্যায় করে আবার সেটা বড় কালে স্বীকার করছো? দেখো, আমার কোনো ইচ্ছে নেই তোমাকে মারার। এখন যখন তুমি আমার আসল পরিচয় জেনেই গেছো, আমি জানি তুমি সব জানার পরে আর সংসার করবে না আমার সাথে। এখন তোমাকে বাঁচিয়ে রাখা মানেই নিজের সর্বনাশ করা। আমি তোমার ধাওয়াকে পালিয়ে পালিয়ে বাঁচতে পারবো না। তাই একটু কষ্ট করে তোমাকেই সরে যেতে হবে আমার রাস্তা থেকে। মানে কি করতে চাইছো তুমি?
কি আর করব, আমার হাতে যে ডিএসএলআর বক্সটা দেখতে পাচ্ছ আর এই কেরোসিনের বোতলটা, একটু পরেই এই ঘরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে আর সেই আগুনে পুড়ে শ্রেষ্ঠার কথা শুনে ভয়ে আমার গলা শুকিয়ে যেতে লাগলো। ও নিশ্চয়ই আমাকে এগুলো ভয় দেখানোর জন্য বলছে না, কারণ মানুষ যখন হিংস্র হয়ে ওঠে তখন তার পক্ষে সব কিছু সম্ভব। দেখতে পাচ্ছি শ্রেষ্ঠা বাইরে থেকে ঘরের ভেতর আর দরজার সামনে কেরোসিন ছিটিয়ে দিচ্ছে। আমার কোনো নিষেধে কানে তুলছে না। এক পর্যায়ে বোতলটা খালি হতেই একটা দেশলাই চালিয়ে নেয়, তারপর সেটা জানলা দিয়ে আমার রুমের ভেতর ছড়ে মারলো। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।